জি। হ্যালো। হ্যালো আমি ভাই, ভালো মূল আছি। ক্লাস শুরু করেন, কথা বাদ আমরা আচ্ছা স্যার, হচ্ছে, আমাদের কি একটা মেসেঞ্জার গ্রুপ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ আছে। আর যদি এখন থেকে কারো কোনো প্রশ্ন থাকে, আমি যখন ক্লাসে যখন প্রশ্ন করতে বলবো আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? তো আমরা তা এখন ক্লাস শুরু করে দিব। সো সবাই হচ্ছে মিউট করে রাখবো। স্যার, ক্লাস শুরু হওয়ার আগে একটা কথা বলতাম আর কি স্যার। জি জি, বলেন। স্যার, করছে সবাই কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই মেসেঞ্জার গ্রুপে প্রায় অনেকেই অ্যাড আছে। যারা অ্যাড হওয়ার নাই আর যারা অ্যাড হতে পারেন নাই, তারা হচ্ছে আপনার বেদন ভাইয়ের সাথে যোগাযোগ করে অ্যাড হয়ে নেবেন। আচ্ছা স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিই একটু। রেকর্ডটা করে নিই। আচ্ছা, ঠিক আছে, হচ্ছে। আচ্ছা, আমি আর একটা কথা আপনাদেরকে একদম মানে ভালোভাবেই বলে দিই। কারণ হচ্ছে এই একটা টাইম আমি বললাম, বা এই যে আমি যে কথাটা বলতেছিলাম যে 9টা 15 মধ্যে সবাই জয়েন করবেন। আমি 8টা 55 থেকে 9টার মধ্যে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। সো সবাই চেষ্টা করবেন একদম 9টা 15 মধ্যে সবাই জয়েন হয়ে যাওয়ার। আমি 9টা 15 পরে যদি কেউ জয়েন করেন, তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে কাউকে অ্যালাউ করব না, ঠিক আছে? কারণ হচ্ছে দেখা যায় আপনার এই ক্লাস টাইমে 30-এ বা 15তে বা ক্লাস টাইমের মধ্যে ঢুকলে পারে সেখানে হচ্ছে আমার কথা বলতে বা হচ্ছে আপনাদের ক্লাসে বিঘ্নতা সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবেন 9টা 15 মধ্যে জয়েন হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আহ, আচ্ছা, আমরা গত পর্বে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু টপিক নিয়ে মানে ধারণা দিয়েছিলাম আপনাদের। আর আজকে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মূল ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর এটার ক্ষেত্রে আমি ওই দিন বলেছিলাম আসলে আপনাদেরকে যে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। এখানে কাজ করার অনেক সুযোগ আপনাদের। আর হচ্ছে এখানে আপনি এতটাই সম্ভাবনাময় ক্ষেত্র এটা হয়ে গেছে এখন বর্তমানে। আপনারা সেটা এখন যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন বা হচ্ছে গুগলে ঘাটাঘাটি করে দেখেন, সার্চ করে, তো বুঝতে পারবেন আসলে কতটা এটা সম্ভাবনাময় একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্র হোক, সেটা আপনার হচ্ছে আলটিমেটলি আমাদের দেশের ক্ষেত্র হোক বা বাইরের দেশের কোনো কোম্পানির ক্ষেত্র হোক বা আমাদের দেশের কোনো কোম্পানির ক্ষেত্র হোক। তো যারা ডিজিটাল মার্কেটিং কোর্সে আসলে ভর্তি হয়েছেন, তারা আসলে অনেক একটা ভালো একটা ডিসিশন নিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে আপনি ওয়েব ডিজাইন বলেন বা হচ্ছে গ্রাফিক ডিজাইন বলেন বা ডিজিটাল মার্কেটিং বলেন, সব কিছু যেটাই করতে যান না কেন আপনার মার্কেটিংটা লাগে। তো আপনি ওয়েব ডিজাইন যদি ভালো পারেন, তো আপনার তো আলাদা স্কিলটা রয়ে যায়। তারপর আপনি যখন হচ্ছে গ্রাফিক ডিজাইন আপনার যদি জানা থাকে, তো আপনি যদি সাথে ডিজিটাল মার্কেটিংটা শিখে রাখেন, সেটা আপনার জন্য এক্সট্রা বেনিফিট। কারণ হচ্ছে আপনি ওয়েব ডিজাইন করেন, সেখানেও আপনার মার্কেটিং করতে হয়। কারণ আপনাকে জানতে হয় যে আসলে ওয়েব ডিজাইন আপনি মানে যে ডিজাইনগুলো করবেন, সেগুলো যদি আপনি চান যে মার্কেটিং করে সেল দেওয়ার জন্য, সেটার জন্য আপনার কিন্তু মার্কেটিংটা প্রয়োজন হয়। আর সেই মার্কেটিংটা অবশ্যই অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংটা প্রয়োজন হয়। সেটা মানে আপনারা বুঝতেই পারছেন যে কীরকম হতে পারে। আবার যদি আমি বলি যে গ্রাফিক ডিজাইন যারা পারেন, তারা গ্রাফিক ডিজাইনটা পারা তো তাদের জন্য আরও এক্সট্রা বেনিফিট যারা ডিজিটাল মার্কেটিং করতেছেন। কারণ হচ্ছে ডিজিটাল গ্রাফিক্স এর যে আমাদের সফটওয়্যার বা হচ্ছে আমরা যে গ্রাফিক্সের যে কাজগুলো করি, সেগুলো আমাদের মার্কেটিংয়ের প্রয়োজন হয় এসইওর ক্ষেত্রে, বা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট বানিয়ে আমাদের যে ইয়াগুলো আছে সবগুলো আমাদের মার্কেটিং করতে একটা বিশেষ ক্ষেত্র প্রয়োজন হয়। আর সেটা আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই করতে পারি। আর এই জন্যই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি গ্রাফিক ডিজাইনের বলেন আর হচ্ছে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলেন, সবার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যদি আমাদের দেশের ক্ষেত্রে বলি ডিজিটাল মার্কেটিংটা কতটা বিস্তার ঘটেছে, তো আপনি একটু 2 বছর আগে বা হচ্ছে দুইটা বিগত করোনা থেকে আমাদের দেখতে পাবেন যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের কতটা বিপ্লব ঘটেছে। তো এখানে দেখবেন আসলে এই যে আমাদের কিছু ই কমার্স কোম্পানি, যেমন হচ্ছে আপনার ই ভ্যালি, তারপর হচ্ছে দারাজ, তারপর হচ্ছে আপনার ই অরেঞ্জ, তারপর হচ্ছে আপনার ধামাকা ঢাকা ধামাকা, এরকম যে ই কমার্স কোম্পানিগুলো আপনার উঠে এসেছে, সেগুলো কিন্তু আপনার এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই। তো এরকম অনেক অনেক ই কমার্স সাইট তৈরি হয়েছে, যাদের হচ্ছে কোম্পানির জন্য আলাদা স্পেশালভাবে ডিজিটাল মার্কেটারদের প্রয়োজন হচ্ছে।
যেমন ধরেন আপনার অরেঞ্জ বা হচ্ছে ইভেলির এদের কিন্তু আলাদা হচ্ছে মার্কেটিং টিম থাকে, ডিজিটাল মার্কেটিং টিম থাকে। সেখানে আপনার প্রত্যেকটা আমাদের ডিজিটাল মার্কেটিং তো বলছিলাম যে আমাদের অনেকগুলো সেক্টর, সেখানে হচ্ছে আপনার প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে প্রত্যেকটা এক একজন স্পেশালিস্ট তারা কিন্তু নিয়োগ করে থাকেন। যেমন আপনার ধরেন ওয়েবসাইটকে আপনার গুগলের সার্চে 1 নম্বরে রাখার জন্য আপনার এসইও স্পেশালিস্ট দরকার হয় আমাদের। তারপর আপনার গুগল অ্যাডসের জন্য আমরা গুগলের মাধ্যমে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে বা হচ্ছে ডিসপ্লে অ্যাডগুলো দেখতে পাই, সেই ডিসপ্লে অ্যাডের জন্য আমাদের গুগল অ্যাডসের প্রয়োজন হয়। তো এরকম হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে আমরা যে প্রচারণাটা করি সেটাও কিন্তু আমাদের ফেসবুক স্পেশালিস্টের প্রয়োজন হয়। এরকম আপনার হচ্ছে ইমেইল মার্কেটিং, যেমন হচ্ছে আপনার কোম্পানি কি করে, ইভ্যালি বা দারাজ কি করতেছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ইমেইল কালেক্ট করে। তো এক্ষেত্রে ইমেইল কালেক্ট করা, ইমেইল মার্কেটিং করার জন্য কিন্তু একজন ইমেইল মার্কেটার স্পেশালিস্ট প্রয়োজন হয়। আবার যদি আপনি বলেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটাকে আপনার এসইও করার ক্ষেত্রে সেটা যে বললাম এসইও স্পেশালিস্ট প্রয়োজন হয় আমাদের। এরকম আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমাদের হচ্ছে স্পেশালিস্টগুলোর প্রয়োজন হয়। আবার যদি আমি বলি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া পার্টের মধ্যে আপনার হচ্ছে আমরা বলেছিলাম যে এখানে আমাদের আছে কি ফেসবুক মার্কেটিং আছে, তারপর হচ্ছে টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন মার্কেটিং। এরকম আমাদের অনেকগুলো সেক্টর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যেই। এরকম সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা পার্ট দেখার জন্য কিন্তু আমাদের একজন স্পেশালিস্টের প্রয়োজন হয়। তো এরকমভাবে হচ্ছে প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই আমাদের হচ্ছে স্পেশালিস্ট প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি বলেন আর হচ্ছে আপনি প্রত্যেকটা ই কমার্স সাইট বলেন, তাদের কিন্তু এই স্পেশালিস্টগুলো প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে আসলে ডিজিটাল মার্কেটিং সেক্টরের প্রত্যেকটা, আপনি যদি একটা জিনিস ভালোভাবে শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটা সেক্টর আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, তো আপনার জন্য সেটা অনেক ভালো একটা সাকসেসফুল নিয়ে আসবে। তো আমরা সবাই চেষ্টা করব ফার্স্টের দিকে হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিংয়ের আমরা যে সংজ্ঞাটা সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা হয়তো এখন মানে আমার কথা থেকে বুঝতে পারছেন যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের বিস্তরটা আসলে কতটুকু। আমি আরেকটু আপনাদেরকে এটা নিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। আপনি যদি মনে করেন যে দেখেন বিভিন্ন অনলাইন শপ রয়েছে, তারপরে আমাদের বিভিন্ন আপনি বলেন বিভিন্ন মার্কেটে আমরা যখন যাই, আপনি যেমন ধরেন ঢাকা নিউ মার্কেট বা হচ্ছে আপনার হচ্ছে বসুন্ধরা সিটিতে, প্রত্যেকটাই কিন্তু এক একটা শপ, ঠিক আছে। এই প্রত্যেকটা শপই কিন্তু বর্তমানে চাচ্ছে যে তাদের হচ্ছে মার্কেটিংটা অনলাইনের মাধ্যমে নিয়ে আসার। আপনি কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংটা আপনার থাকবেই। আপনি এখন যে মার্কেটিংটা তারা করতেছে সেটা হচ্ছে ট্রেডিশনাল। তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ফেসবুক পেজ বা হচ্ছে তাদের হচ্ছে ফেসবুক গ্রুপ বা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, বা মানে এটার দিকে তাদের আগ্রহ সৃষ্টি হচ্ছে, বা তারা হচ্ছে মানে মার্কেটিংয়ের দিকে যাচ্ছে, অনলাইন মার্কেটিংয়ের দিকে। যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন এই বিষয়টা। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা দোকান বলেন বা প্রত্যেকটা শপ বলেন, সবাই কিন্তু তারা হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের দিকে যাচ্ছে, সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। আর হচ্ছে আমরা যেটা দেখি যে আসলে এখন ব্যক্তি পর্যায়ে মানে এখন যেটা বর্তমানে দুই বছরের মধ্যে 2019 থেকে 2021 সালের মধ্যে এই লকডাউনের মধ্যে দেখা যায় যে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে অনলাইন মার্কেটার হিসেবে, যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করছে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন পেজে আপনি হচ্ছে দেখবেন যে লাইভ করে বা হচ্ছে তাদের পেজের অর্গানিকভাবে মার্কেটিং করেও কিন্তু তারা অনেক ভালো সাকসেসফুল পেয়েছে। তো এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ফল। কারণ হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এই সুবিধাগুলো না থাকলে তারা হয়তো সেই প্রোডাক্টগুলো সেল করতে পারতো না। তো বুঝতেই পারতেছেন যে আসলে আপনি আপনার একটা ছোট দোকান থাকলেও কিন্তু সেটা আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, আপনার হচ্ছে একটা শপ থাকলে সেটাও ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। আসলে আপনি শপটাকে যখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ছাড়া করবেন, তখন হচ্ছে আসলে আমাদের যে শপটা আছে আমরা হচ্ছে ট্রেডিশনাল আমাদের যেটা বলে মানে আমরা আগে থেকে যেটা করে আসতেছি সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। কিন্তু আপনি ট্রেডিশনাল এই যে আমরা যে প্রসেসটা বা হচ্ছে আমাদের যে বিজনেসটা সেটা কিন্তু আমরা মানে অর্গানিকভাবে যেটা করতেছি, ট্রেডিশনালিভাবে যেটা করতেছি সেটা কিন্তু আমরা করতে পারি। তো এটার সাথে আমরা যদি সবাই আপনার ডিজিটাল মার্কেটিংটা অনলাইন মার্কেটিংয়ের দিকে আমাদের শপটাকে নিয়ে যাই বা আমাদের কোম্পানিটাকে নিয়ে যাই, তাহলে কিন্তু এটা আমাদের এক্সট্রা বেনিফিট দিবে। আপনি কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং ছাড়া কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং কল্পনা করতে পারবেন না।
কারণ হচ্ছে আপনার যেখানে ডিজিটাল মার্কেটিং করতে থাকেন আপনার ট্রেডিশনাল মার্কেটিংয়ের দুইটার ক্ষেত্রেই কিন্তু ভূমিকা হচ্ছে দুই রকম। তো আপনি কখনোই ট্রেডিশনাল মার্কেটিংকে বাদ দিতে পারবেন না ডিজিটাল মার্কেটিং করতে গেলে। কারণ একটাই, আপনি যখন হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিংটা করবেন তখন হচ্ছে দেখা যাবে আপনার ওই ডিজিটাল মার্কেটিং করার সাথে সাথে আপনার অনলাইন মার্কেটিংটা যখন করতেছেন তখন হচ্ছে আপনার কি হচ্ছে, সেটা হচ্ছে আপনার এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ের সাথে যখন হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা যোগ হয় তখন আমরা বিজনেসের ক্ষেত্রে আরেকটা ধাপ এগিয়ে যাই অন্যদের প্রতিযোগিতার থেকে। তো এরকমভাবে আমরা বিভিন্ন কোম্পানি বা হচ্ছে আমরা বিভিন্ন সাইটকে আমরা বিভিন্ন উদ্যোক্তা বা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টে আমরা সার্ভিস দিতে পারি বা প্রচার চালাতে পারি। আর এর জন্য সবচেয়ে বড় মাধ্যম, শক্তিশালী মাধ্যম হচ্ছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম বা ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং কি, সেটা হচ্ছে আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে আপনার হচ্ছে কি বলে ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে আমরা যে প্রোডাক্ট বা পণ্য বা কোম্পানি বা হচ্ছে কোনো বিজনেসের প্রচার বা প্রচারণা বা প্রমোশনকে আমরা কি বলতে পারি, ডিজিটাল মার্কেটিং বলতে পারি। তো আমি আবার বলতেছি যে ডিজিটাল মার্কেটিংটা কি, আসলে আমাদের ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে বা অনলাইন ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করতে পারি, প্রোডাক্ট বা পণ্যের প্রচার প্রচারণা করতে পারি। আর এটাই হচ্ছে আমাদের কি ডিজিটাল মার্কেটিং। তো এরকম আমাদের ব্র্যান্ডিং করা যায়, আমাদের হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং। আর হচ্ছে আমরা এটার মাধ্যমে অনেক কি বলে সেটাকে আমাদের নিখুঁতভাবে আমরা টার্গেট করতে পারি, আমাদের একদম টার্গেট অডিয়েন্সদের কাছে আমরা পৌঁছাতে পারি। আমরা গত ক্লাসে একটু বলেছিলাম যে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সেটা ফেসবুক হোক, সেটা গুগল হোক বা ইউটিউব হোক, আমরা একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের বিজনেস বা আমাদের যে কোনো ব্যবসাকে আমরা কি করতে পারি, একদম টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি, সেখান থেকে আমরা কিছু বেনিফিট নিয়ে আসতে পারি। তো এভাবে হচ্ছে আমরা মার্কেটিংটা করে থাকি। আর সেই মার্কেটিং করার জন্য, ডিজিটাল মার্কেটিংটা করার জন্য আমাদের যেটা বুঝতে হয় সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং আর হচ্ছে ভার্সেস হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। তো এটার জন্য আমাদের দেখেন, আপনারা হয়তো স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন তো সবাই? না ভাইয়া দেখা যাচ্ছে তো। জি ভাইয়া দেখতে জি পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি শামীম ভাই দেখতে পাচ্ছি। ওকে ওকে। দেখা যাচ্ছে ভাই, খিলান নয় কি? আচ্ছা দেখেন, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ের এই ভাইয়া বিষয়। একটু জুম করে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে জি পাচ্ছি। জি জি, তুই দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আমার কথা কি বোঝা যায় বা আপনারা বুঝতে পারতেছেন তো নাকি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে যখন আমি বলি তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? কোনো একটা বিষয় আমাদের মানে জানা থাকলে তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? তো আমরা যেটা বলতেছিলাম, ট্রেডিশনাল মার্কেটিং আর হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং, সেটা আমরা হচ্ছে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কতটুকু বুঝতে পারি। ভাই আপনার প্রেজেন্টেশন চলে গেছে। জি জি, আমি দেখতে পাচ্ছি আপনার দেখেন পিন করার নাই কোথায়। ভাইয়া আমি কি দেখতে পাচ্ছি না, আপনার অন্য সাইডে চলে গেছে। আপনি একটু আপনি প্রেজেন্টেশন আপনি ক্লাস চালিয়ে যান। নাইমুর রহমান ইজ প্রেজেন্টিং, এটা কি দেখাচ্ছে? নাইমুর রহমানকে আপনি আপনার ক্যামেরা অফ করেন, মানে ভিডিও অফ করেন। নাইমুর রহমান মেবি স্ক্রিন শেয়ার করছে আর কি। শামীম কাইন্ডলি ভাইয়া। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন ভাইয়া। নাইমুর রহমান ভাই নাইমুর ভাই আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা অফ করবেন, তাহলে শামীম ভাইটা দেখতে পারবো আমরা সবাই। আর স্ক্রিন শেয়ার প্লাস সবাই একটু মিউট থাকবেন ভাই, কোনো কিছু বলার থাকলে সে আনমিউট করে যে কোনো কথা বলতে পারেন, সমস্যা নেই। এখন কি দেখতে পাচ্ছেন সবাই? না ভাইয়া, না দেখতে পাচ্ছি না। না না উনি দেখা এখন অফ নাইমুর করে ভাই নাই কি আর কি। শুনতে পাচ্ছেন আমাদেরকে? না দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন না? শামীম ভাই তাহলে আপনি আবার একবার দেন দেখি। নাইমুর রহমান। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। জি না ভাইয়া। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। না আমরা দেখতে পাচ্ছি না।
আমরা ফার্ম ভাইকে একটু বড় করে রাখ না। যারা যারা দেখতে পাইতেছে না হয়তো বা তাদের ফোনে সমস্যা, তারা ফোনটা রোটেট করে নেন, রোটেট করে নিলে ফুল স্ক্রিনটা দেখা যাবে। ফোনটা রোটেট করে নেন সবাই। আচ্ছা, অনেকেই তো ফোন আর পিসিতে বা হচ্ছে ল্যাপটপে ক্লাস করতেছেন, ফোনের মধ্যে একটু মানে সেকশনগুলো আলাদাভাবে থাকে, ঠিক আছে? একটু ফোনটা আপনারা একটু বা মানে একটু মানে যাচাই বাছাই করে অপশনগুলো চেক করলে আপনারা হচ্ছে দেখতে পাবেন, ঠিক আছে? আরে ভাই এক একজন করে কথা বলেন। ভাই রোটেটে যারা দেখতে পাচ্ছে না, যারা দেখতে পাচ্ছে না তাদের সমস্যাটা হচ্ছে ওই যে তারা আপনার যে প্রেজেন্টেশনটা ওটা পিন করে নেয় আর কি। ওইখানে আপনি ওই যে ওনার প্রেজেন্টেশনের সামনে যে আপনারা তিনটা অপশন পাবেন, একদম বামের অপশনটা দেখবেন যে সাদা কালারে পিন লেখা, তো ওইটা যদি পিন টু শামীম হোসেন 2 এর মেইন স্ক্রিন, ওখানে প্রেস করলে ওনার স্ক্রিনটাই শুধু আপনারা দেখতে পাবেন। হ্যাঁ এখন ঠিক আছে। কি মাদার খুললাম নাকি? এখন দেখতে পাচ্ছেন? জি এটা ইয়ে করে দাও। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই একটু মিউট থাকি। আমরা অল টাইম এটা আপডেটের ব্যাপার সমস্যা নেই। সবাই একটু মিউট করে দিবেন। আমরা যেটা মানে বলতেছিলাম যে আসলে ট্রেডিশনাল মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং, সেটা হচ্ছে আমাদের পার্থক্যটা আসলে বোঝার জন্য আমরা এই চিত্রটা দেখব এখানে। তো আমরা যখন হচ্ছে রাস্তায় চলাফেরা করি, তো সবাই হচ্ছে হয়তো খেয়াল করেছেন যে বিভিন্ন ধরনের বিলবোর্ড টানানো থাকে বা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানার টানা লাগানো থাকে, সেগুলো আমরা খেয়াল করি। তো এই যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানার দেখি বা হচ্ছে আমাদের বিভিন্ন বিল্ডিংয়ের উপর যে ব্যানারগুলো দেখতে পাই, এগুলো আসলে আপনাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে মানে কোম্পানি তাদের প্রচারণাটা মানুষের চোখে যেন পড়ে সেটা লক্ষ্য করেই কিন্তু তারা এটা করে থাকে, এই ব্যানারটা নিয়ে থাকে। তারা কিন্তু প্রচুর পরিমাণে সেখানে কিন্তু ইনভেস্ট করে। আপনি হয়তো জানেন যে একটা বিলবোর্ড বসাইতে আপনার হচ্ছে একটা বিল্ডিংয়ের উপর বা হচ্ছে তাকে কিন্তু ইয়ারলি বা হচ্ছে 5 বছর বা 2 বছর একটা চুক্তি করে কিন্তু তাকে ওইখানে বিলবোর্ডটা বসাইতে হয়। তো এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মানে অর্গানিকের মধ্যে মানে আমাদের যে কোম্পানির যে ট্রেডিশনালের মধ্যে পড়ে, ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে যায় এগুলা। এইভাবে আমরা হচ্ছে বিভিন্নভাবে আমরা হচ্ছে মার্কেটিংটা ট্রেডিশনালি করে থাকি। যেমন আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যানার দেখতে পাবেন। তো কোম্পানি এগুলো হচ্ছে তাদের হচ্ছে ট্রেডিশনালি প্রসেস। আর এই প্রসেসের মাধ্যমে যে জিনিসগুলো হচ্ছে কোম্পানিরা এখন ফিল করতে পারে যে আপনি যখন হচ্ছে একটা ব্যানার দেখেন তখন হচ্ছে কিন্তু ব্যানারটা কয়জন মানুষ দেখতেছে বা হচ্ছে আপনার কতজন মানুষ দেখলো বা কতজন মানুষ এটা হচ্ছে দেখে গেছে, সেটা কিন্তু আমরা একটা ডাটা পাই না। আমরা বলতে পারি না যে এই ব্যানারটা 500 জন মানুষ দেখেছে বা 200 জন মানুষ দেখেছে বা কে দেখেছে বা কোন ধরনের মানুষগুলো দেখেছে, এই জিনিসটা কিন্তু আমরা জাস্টিফাই করতে পারি না। তো এইটার হচ্ছে বড় একটা সুযোগ, এইটা জাস্টিফাই করার হচ্ছে আপনার মানে ডাটা সংগ্রহ করার একটা বড় সুযোগ হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্মটা। যে কারণেই হচ্ছে মানুষ ডিজিটাল মার্কেটিং বা অনলাইন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। তো তারপরে আমরা বিভিন্ন ধরনের যেমন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং দেখতে পাই নিউজ লেটার, রোড শোজ, তারপর ইভেন্টস, পোস্টার্স, রেডিও, টিভি প্রমোশন, ব্যানার্স, ব্রোচার্স, মেইলার্স। আমরা এই যে টিভি চ্যানেলগুলোতে যে বিভিন্ন ধরনের শো দেখি, সেখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়। রেডিওতে বলেন, টিভিতে বলেন, সারাক্ষণই কিন্তু আমাদের বিজ্ঞাপন দেখায়, ঠিক আছে? এই যে রেডিও বা টিভি এগুলোতে আমাদের যখন বিজ্ঞাপন থাকে সেটা হচ্ছে আমাদের ট্রেডিশনালের মধ্যে পড়ে, অফলাইন মার্কেটিংয়ের মধ্যে পড়ে, যেটা আমরা হচ্ছে বলে থাকি হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং প্ল্যাটফর্ম। তো এই জিনিসগুলোতে কিন্তু আমাদের মানে একজন গ্রাহকের মানে কোন ধরনের কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে আমাদের প্রোডাক্টটা বা প্রচারণাটা, সেটা আমরা জাস্টিফাই করতে পারি না আসলে। তো এই জন্য কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানি বা কোম্পানির সিইওগুলো তারা লক্ষ্য করতে পারতেছে যে আসলে এখানে ডাটা তাদের কালেক্ট করতে পারতেছে না। তারা যে একটা রিমার্কেটিং করবে বা হচ্ছে পরবর্তীতে আবার তাদের কাছে মানে মার্কেটিং করার একটা টার্গেট থাকবে, সেটা কিন্তু করার সম্ভাবনা এখানে নাই। তো এই জিনিসটা উপলব্ধি করতে পেরেই কিন্তু অনেকে হচ্ছে ডিজিটাল বা অনলাইন মার্কেটিংয়ের দিকে ঝুঁকতেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা মনে রাখবেন, এটা হচ্ছে ডাটা ড্রাইভেন মার্কেটিং, যেটাকে বিশ্বে এখন এটাকে বলা হচ্ছে ডাটা ড্রাইভেন মার্কেটিং। কারণ ডাটা ড্রাইভেন মার্কেটিং এই জন্যই বলা হয় যে আপনার এখানে আপনি প্রত্যেকটা ডাটা এখানে আপনি সংগ্রহ করতে পারেন।
আপনার প্রত্যেকটা একজন মানে কাস্টমার কিভাবে জার্নি করতেছে, যে একটা প্রোডাক্ট কিভাবে কিনলো, একদম মানে তার হচ্ছে ইন্টারেস্ট থেকে শুরু করে তার হচ্ছে কেনা পর্যন্ত যতগুলো আকর্ষণ প্রত্যেকটাই কিন্তু তার এখানে ডাটাবেজে আমরা সংগ্রহ করে ধরে রাখতে পারি, ট্র্যাকিং করতে পারি। যে জন্য যেগুলো আমরা পরবর্তী ট্রেডিশনাল যেগুলো আমরা পরবর্তী রিমার্কেটিংয়ের জন্য আমাদের খুব প্রয়োজন হয়, সেজন্য হচ্ছে অনেকেই ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিংয়ের দিকে ঝুঁকছে। তো ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিংয়ের মধ্যে আমাদের দেখেন এখানে যে প্ল্যাটফর্মগুলো আমাদের দরকার হয়, ওয়েবসাইট প্ল্যানিং বা ডেভেলপমেন্ট, তারপর এসইও রয়েছে, ইমেল রয়েছে, তারপর ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, যেটা বললাম যে গুগল অ্যাডসের একটা পার্ট হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। তারপরে ওয়েব অ্যানালাইটিক্স, যেটা ওয়েবসাইটে হচ্ছে আপনার আমরা বলেছিলাম যে ওয়েব অ্যানালাইটিক্সটা হচ্ছে আপনার দর্পণের মতো কাজ করে। আপনি এখানে আপনি যেমন আমার ক্লাসটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ঠিক ওয়েব অ্যানালাইটিক্সের মাধ্যমে আপনি আপনার বিজনেসের সকল তথ্য, কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি বিজনেস করতেছেন, প্রত্যেকটা ডেটা আপনি দেখতে পারবেন ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে, যেটাকে আমরা দর্পণ হিসেবে বিবেচনা করে থাকি। তারপর আপনার হচ্ছে পিপিসি মার্কেটিং, এটা হচ্ছে আপনার গুগল অ্যাডসের অংশ। তারপর এসসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাও হচ্ছে আপনার গুগলের একটা মার্কেটিং। আবার এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা নিয়েও আমি বলেছিলাম যে ওই দিন কোনো কোম্পানির একটা প্রোডাক্ট আমরা সেল করে দিব, তো সেল করার বিনিময়েতে সে আমাকে কী করবো, সেখান থেকে আমাকে 10% বা 5% আমাকে কমিশন দেবে। এই যে কমিশনের ভিত্তিতে যে মার্কেটিংটা করা হয়, সেটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। আবার ভিডিও অ্যাডের মাধ্যমে আমরা মার্কেটিং করে থাকি, এরকম টুইটার, পিন্টারেস্ট, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন, এভাবে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা অনলাইন মার্কেটিংয়ের প্রচার বা ব্র্যান্ডিংটা আমরা করতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিংয়ের হচ্ছে পার্থক্য আমরা হয়তো বুঝতে পারছি। যে আসলে ট্রেডিশনাল মার্কেটিংটা আমরা যদি এখন সামারি করি এটাকে, এটা হচ্ছে আমরা এই যে বর্তমানে একদম মানে হাতে নাতে যে জিনিসগুলো কিনতেছি বা হচ্ছে মার্কেটে গিয়ে কেনাকাটা করতেছি, এগুলো হচ্ছে আমাদের দেখা যায় ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আর ট্রেডিশনাল মার্কেটিং আব্দুল ভাই আরেকটা বিষয় হচ্ছে কোম্পানিগুলোর যদি কথা বিবেচনা করি, তো কোম্পানিগুলো কি করতেছে, বিভিন্ন টিভি চ্যানেল বা হচ্ছে বিভিন্ন রেডিওতে কি করতেছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখাচ্ছে, তাদের কোম্পানির প্রচার করতেছে। তারপরে আমাদের রাস্তাঘাটে দেখতে পাই যে বিভিন্ন ব্যানার টানিয়ে রাখছে, বিভিন্ন বিল্ডিংয়ে ব্যানার টানিয়ে রাখছে। এই যে প্রচারণাটা করতেছে, এটা হচ্ছে তারা কি করতেছে, ট্রেডিশনাল ওয়েজে করতেছে। এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। আর এই জিনিসটাকে যখন সে হচ্ছে কি করবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে করবে, সেটা হয়ে যাবে আমাদের ডিজিটাল মার্কেটিং। যেমন এসইওর মাধ্যমে তার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করাতে পারে, তার ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ইমেল মার্কেটিং করতে পারে, তার ডিসপ্লে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে সে ডিসপ্লে অ্যাড দিতে পারে। তারপর ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে তার হচ্ছে ডাটাগুলো সংগ্রহ করে সেটাকে দেখতে পারে। তার পিপিসি অ্যাডসের মাধ্যমে সে কী করতে পারে, বিভিন্ন ধরনের সে হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারে। তারপরে এসইএম এর মাধ্যমে সে সার্চ ইঞ্জিনে তার হচ্ছে প্রোডাক্টের বা হচ্ছে তার কোম্পানির সার্চ ইঞ্জিনের প্রথম র্যাঙ্কিংয়ের 10টার মধ্যে নিয়ে আসতে পারে। তো এরকমভাবে সে কী করতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং বা ভিডিও মার্কেটিং বা এসএমএম মার্কেটিংয়ের মাধ্যমে সে অনলাইন ব্র্যান্ডিং বা প্রচারণাটা করতে পারে। এই যে আমাদের ট্রেডিশনালি ব্র্যান্ডিং করা আর হচ্ছে অনলাইন ব্র্যান্ডিং করা, এটা হচ্ছে ছিল আমাদের ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য। তো এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু কন্টেন্ট দিয়ে দিব, সেখানে আপনারা হচ্ছে সেই কন্টেন্টগুলো পড়বেন। আর ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন আর হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের মধ্যে আপনাদের পার্থক্যটা হয়তো বুঝতে পারছেন। আর এখন আমি আপনাদের 2 মিনিট সময় দিব, এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে এখন করতে পারেন। ভাইয়া পিভিসি বুঝতে কিনা ভাইয়া? জি জি, পিভিসি পিপিসি হচ্ছে আমাদের পে পার ক্লিক, ঠিক আছে। আমরা যেটাকে বলি হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমরা সার্চ অ্যাড নামে একটা অ্যাড আছে, এই যে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, মনে করেন আপনি একটা প্রোডাক্ট লিখে সার্চ দেন, দারাজ লিখে সার্চ দেন, দেখেন দারাজে এই যে আমরা সার্চ করলাম, কি সার্চ করলাম, দারাজ লিখে সার্চ করলাম না। আর দারাজ লেখার পর আমাদের কিন্তু এখানে একটা কি আসছে, এখানে ওয়েবসাইট চলে আসছে। এই যে এই ওয়েবসাইটটা আমাদের যখন এখানে এই যে আমরা HTTP দেখতে পাচ্ছি, এখানে অ্যাড লেখা থাকে। যখন আমরা সার্চ অ্যাড করি, সার্চ অ্যাডের অপর নাম হচ্ছে আমাদের পিপিসি অ্যাডস, এটা মনে রাখবেন। সার্চ অ্যাডের অপর নাম হচ্ছে পিপিসি অ্যাডস, অর্থাৎ পে পার ক্লিক।
আর ওইটাকে আমরা হচ্ছে মানুষ হচ্ছে ব্র্যান্ডিং হিসেবে বুঝে পিপিসি মার্কেটিং। অর্থাৎ আপনি সার্চ করে আপনার প্রোডাক্টটা যখন মানে অ্যাডের মাধ্যমে প্রমোশন করে, পেইড প্রমোশন করে যখন হচ্ছে ফার্স্ট পেজে রাখতে পারবেন, তখন সেটা হচ্ছে কি আপনার হচ্ছে পিপিসি মার্কেটিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিং হবে, ওই যে এসিএম যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তো এইটি যে দারাজটা এখানে প্রথমে আসছে সেটা হচ্ছে তাদের অর্গানিকভাবে, তারা এসইওর মাধ্যমে, আমরা যেটা এসইও বলি, একটা কোম্পানি এসইও স্পেশালিস্ট থাকে, তারা হচ্ছে কি করে অর্গানিকভাবে তারা 6 থেকে 7 মাস বা 1 বছর লেগে যায় একটা তাদের হচ্ছে ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে তারা অর্গানিকভাবে ট্রাই করছে, তাদের হচ্ছে এই জন্য তারা হচ্ছে ফার্স্ট পেজে আছে। এরকমভাবে এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাড লেখা থাকবে সেগুলোতে, যেগুলো আমাদের পেইড প্রমোশন করবো, অর্থাৎ গুগলকে আমরা টাকা দিয়ে প্রমোশন করব, সেগুলো আমাদের পেইড প্রমোশন হবে। তো সেক্ষেত্রে আমরা পিপিসি মার্কেটিং যেটা আমরা বললাম সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে, সার্চ অ্যাডস যেটা নামে পরিচিত। ক্লিয়ার? জি জি। আর কোনো কোশ্চেন আছে কারো এখানে এই যতটুকু বলেছি তার মধ্যে? ভাইয়া ওই যে আমার এখানে তো বৃষ্টি হলো, আমি কিছু শুনতে পারি নাই, কালকে এটা তো আপলোড দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পারেন ভাইয়া এসইও টা একটু যদি, জি জি ভাইয়া এসইও যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে আমাদের, একটু মিউট করে দিবেন। এসইওটা হচ্ছে আমাদের কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি, আমাদের আমরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জিনিস যখন জানার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা সার্চ করি। যেমন আমরা কি করি, সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম যেমন হচ্ছে আপনার কি বিং, তারপর হচ্ছে আপনি কি গুগলে সার্চ করেন, তারপর আর কোনটা হচ্ছে আপনি সার্চ করতে পারেন ক্রোমে সার্চ করেন, তাই না? এরকম আমাদের কিন্তু বিভিন্ন সার্চ ইঞ্জিন আমাদের সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস আমাদের যেগুলো প্রয়োজন হয় জানার জন্য সেগুলো আমরা কিন্তু সার্চ করে দেখি। আর এই সার্চ করার মাধ্যমে হচ্ছে আমাদের যেমন বিভিন্ন প্রোডাক্ট আপনি র্যাঙ্কিং করতে পারেন, তারপর আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনি র্যাঙ্কিং করতে পারেন। র্যাঙ্কিং করে কি এই সার্চ ইঞ্জিনের এই যে প্রথম পেজগুলোতে, এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে শত শত হচ্ছে ওয়েবসাইট চলে আসে, সেগুলো আমাদের এই 5 থেকে 10টা পেজের মধ্যে যদি আমরা রাখতে পারি তখন হচ্ছে সেটা এসইওর মধ্যে পড়ে যায়। অর্থাৎ আপনি যখন ফার্স্ট পেজে নিয়ে আসবেন তখন আপনি এসইওর হচ্ছে সাকসেসফুল একজন এসইও স্পেশালিস্ট হয়ে যাবেন। কারণ আপনি একটা ওয়েবসাইট রান করলেন, সেটি এসইও করলেন না, তো আপনার পেজটা তো কখনোই হচ্ছে গুগল কি করবে না, প্রথমে জায়গা দেবে না। অবশ্যই আপনাকে কি করতে হবে, এসইওর যে আমাদের একটা বিগ কোর্স থাকবে সেটার মধ্যে আমরা অনেকে সেটা জানতে পারবো। আসলে এই ছোট্ট পরিসর আসলে এসইও নিয়ে এতটা ডিপলি জানার আসলে সুযোগ নেই, কারণ এসইও অনেক বড় একটা সেক্টর, ঠিক আছে। তো আপনি জাস্ট মনে রাখবেন যে এসইওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ গুগলে কি করে আমরা সার্চ করে বিভিন্ন সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মগুলোতে সার্চ করে কি করে বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখতে পাই, এগুলোর যে প্রথম সারিতে নিয়ে আসা, অর্থাৎ গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসা, প্রথম 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসাটাই হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইও। এটা লাগবে। আচ্ছা ভাইয়া, জি জি হ্যাঁ, এসইও যদি মনে করেন আমিও করলাম, আরেকজনও করলো, সে ফার্স্ট পেজে আছে, গুগল কেন আমাকে আবার ফার্স্ট পেজে আনবে? কারণ সেও তো এসইও করতেই আছে ওই ওয়েবসাইটটার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গুগলের অ্যালগোরিদম কিন্তু অনেক মানে স্ট্রং, ঠিক আছে। আপনি যখন হচ্ছে আপনার কন্টেন্ট দেখবে, আপনাকে ফার্স্টে আপনাকে হয়তো আজকে ফার্স্ট পেজে দিছে, ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে তাকে টপ পাইতে গেলে তো তার থেকে ভালো কিছু আপনাকে দেখাইতে হবে, তাই না? তো আপনি যখন ভালো কিছু তার থেকে করতে পারবেন বা আপনার ওয়েবসাইটটা দেখবে যে সে হচ্ছে কি, আর আপনি হচ্ছে এটা তো হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ মানে ডিপেন্ড করে, বা হচ্ছে আপনি কোথায় মানে এসইওটা করাবেন, মানে লোকাল এসইও করাচ্ছেন বা হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড এসইওটা করতেছেন, সেটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে এখানে। সো আপনার কন্টেন্ট বা আপনার হচ্ছে ওয়েবসাইটটা কতটা হচ্ছে মানে ওয়েব রেসপন্সিভ, প্রত্যেকটা জিনিস আপনি সেখানে কতগুলো হচ্ছে আপনার মানে কন্টেন্ট কত সুন্দরভাবে সাজানো আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু গুগল অ্যালগরিদম চেক করে। তো সেখানে যদি আপনার কন্টেন্ট থেকে আরেকজনের কন্টেন্ট ভালো হয়, সে তো জায়গা দখল করবে অবশ্যই আপনার থেকে ভালোটা। তো আপনাকে মানে এটা হচ্ছে আপ ডাউন করে আপনার, আপনি হয়তো আজকে 2 দিন বা 5 দিন হচ্ছে ফার্স্ট পেজে আছেন বা হচ্ছে প্রথম 1 নম্বরে আছেন, হয়তো আপনি 5 দিন পরে সেটা নাও থাকতে পারে, কারণ সেখানে জায়গাটা কে দখল করবে, আরেকজন দখল করে নিয়ে যেতে পারে, এটা সম্ভব। বুঝতে পেরেছি।
ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটা কি এসইও কি অর্গানিক ভাবে করে নাকি পেইড ভাবে আর কি? এসইওটা হচ্ছে মূলত অর্গানিক ভাবেই করে, ঠিক আছে? পেইড ভাবেও এসইওটা আসলে ওইটা কোনো কোম্পানি বা হচ্ছে কোনো সার্ভিস প্রোভাইডার আসলে চায় না যে তাদের মানে এসইওটা ওইভাবে পেইড করুক। আর পেইড করার মধ্যে আপনার এসইওটা মূলত আপনার সার্চ ইঞ্জিনের মাধ্যমে করতে হবে। আর হচ্ছে পেইড যেটাকে করে, আপনি পেইডের মাধ্যমে যে আপনাকে বললাম না যে এখানে অ্যাড দেখাবে, অ্যাড শো করবে, তো আপনি ওইটা বিভিন্ন অ্যাডসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে পেইড এসইও করতে পারেন। কিন্তু পেইড এসইও আসলে কেউ চায় না, ঠিক আছে? তো আপনি চাইলে এই পেইড এসইও অনেক মানে ব্যয়বহুল, আপনাকে গুগলকে প্রচুর পরিমাণে টাকা আপনাকে ইনভেস্ট করতে হয়, তাহলে আপনাকে হচ্ছে পেইড প্রমোশন করতে পারবেন, ঠিক আছে? মূলত এসইওটা যারা এসইও করে তারা মূলত হচ্ছে অর্গানিকটাই হচ্ছে বেস্ট চয়েস, আর হচ্ছে সারা ওয়ার্ল্ডে আপনার অর্গানিকটাই বেশি চলে, তো এইটাই চায় সবাই। আচ্ছা ভাইয়া, ফেসবুকে যে ক্যাম্পেইন রান করি আর গুগলে যে এসইও, দুইটা জিনিস কি সেম? আমি বলেছি যে আসলে ফেসবুকে যে আমরা ক্যাম্পেইন রান করি আর গুগলে যে মানে এসইও করি, এটা কিন্তু আলাদা আলাদা পার্ট। এসইও একটা কিন্তু আলাদা পার্ট, ঠিক আছে? ও আচ্ছা, মানে ফেসবুকে ক্যাম্পেইন রান করা মানে প্রোডাক্ট বুস্ট আপ করা, মানে হ্যাঁ, পেজ বুস্ট আপ করা। ফেসবুকের মার্কেটিংটা হচ্ছে আপনার মূলত পেইড মার্কেটিংই বলে। আমি বলছিলাম যে আমাদের বিভিন্ন ক্যাম্পেইন আছে, আমি আপনাদেরকে একটু পরে আলোচনা করব বিষয়গুলো যদি সময় থাকে, আর হচ্ছে এই টপিকে আমরা যাওয়ার সুযোগ পাই। তো আপনি মনে রাখবেন, আমরা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আমাদের আলাদা পার্ট, এসইও একটা আলাদা পার্ট, গুগল অ্যাডস আলাদা পার্ট, আপনার ফেসবুক মার্কেটিং আলাদা পার্ট, ঠিক আছে? গুগল অ্যাডসের মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, পিপিসি অ্যাডভার্টাইজিং, এগুলো। যখন আমরা গুগল অ্যাডসে যাব তখন আমরা গুগল অ্যাডসের মধ্যে কি কি বিস্তারিত আছে সেগুলো আমরা সম্পর্কে জানবো, ঠিক আছে? ভাই এটা সামনের দিকে এগুলো তো আপনি পরে বিস্তারিত কি করবেন, তা আপনি সামনের দিকে আগাইলে ভালো হয়, একটু সবাই বুঝে, কারণ আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? জি না ভাইয়া। ভাই কারো মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে, একটু নিজে থেকে একটু মিউট করে দিতে পারবেন ভাই? হ্যালো 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 ভাইয়া। জি জি। হ্যালো ভাইয়া, এই ক্লাসটা কি কালকে আপলোড করা হবে, মানে ভিডিও কি দেওয়া যাবে কালকে? হ্যাঁ হ্যাঁ, আপলোড হয়ে যাবে। এটা কি আমি মেসেঞ্জারে পাবো না ফেসবুকে? আপনি ফেসবুক গ্রুপে পাবেন, মেসেঞ্জার গ্রুপে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই দুইটা গ্রুপেই পাবেন ভাই। আচ্ছা, আমরা সবাই একটু মিউট হই, ঠিক আছে? জয়েন নাই শামীম ভাইয়া। জি জি ভাইয়া আমার তো মেসেঞ্জার গ্রুপে জয়েন হয় নাই এখনো। আপনি হচ্ছে কাইন্ডলি এসটিআই আপনার হচ্ছে ইনস্টিটিউটের পরিচালকের সাথে কথা বলে নেবেন, বাদন ভাইয়ের সাথে, ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ইন্ট্রোডাকশন, বা আমাদের হচ্ছে বেসিক যে একটা ধারণা সেটা আমরা আলোচনা করেছি। আর ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে যে পার্থক্যটা সেটাও আমরা তুলে ধরেছি। তো এখন আমরা জানার চেষ্টা করব যে আসলে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করব, তো সেখানে আদৌ আমাদের মার্কেটিং করার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, তাই না? তো সেই স্ট্র্যাটেজিগুলোর মধ্যে আমি আপনাদের একটা স্ট্র্যাটেজি যেটা দেখাবো আজকে, সেটা হচ্ছে আপনার 4 P's অফ মার্কেটিং। এটা নিয়ে আমি একটু আপনাদের আলোচনা করব। ভাইয়া নামটা একবার বলবেন? হ্যাঁ, আমি লিখছি এখানে, আপনারা তো দেখতে পাচ্ছেন তাই না? জি 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 ভাইয়া দেখা যাচ্ছে। জি, 4 P's অফ মার্কেটিং, এটা মূলত কি বোঝাচ্ছে আমি একটু আপনাদের বলি। 4 P's অফ মার্কেটিং মানে 4টা পি, ঠিক আছে? 4টা পি মানে হচ্ছে, আমি একটা করে লিখি, প্রোডাক্ট, প্রাইস, হ্যালো। হ্যাঁ ভাইয়া, ফন্ট সাইজটা একটু বড় করলে ভালো হতো আর কি। হ্যাঁ ভাই, একটু জুম করে দেন। আচ্ছা আমি দিচ্ছি প্রমোশন,
আমরা যখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে যাবো আমাদের অনেক অনেক স্ট্র্যাটেজি আছে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা স্ট্র্যাটেজি আসলে আলোচনা করতে গেলে আমার হচ্ছে আরও এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে এক একটা ক্লাসের প্রয়োজন হবে, ঠিক আছে? তো আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, যেমন হচ্ছে আপনার মার্কেটিং ফানেল আছে, আপনার সেটা ফেসবুক ফানেল আছে, তারপর আপনার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার কাস্টমার ভ্যালু জার্নি, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। তারপর আপনার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ট্রাফিক, হট ট্রাফিক, আর হচ্ছে আপনার কি বিভিন্ন ধরনের টেম্পারেচার, আপনার কাস্টমার টেম্পারেচার, এরকম আমাদের কয়েকটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো আসলে ফলো করে আমরা হচ্ছে মার্কেটিংটা করে থাকি। তো তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের খুবই দরকার হয় সেগুলো নিয়ে আপনাদেরকে যতটুকু ধারণা দেওয়া সম্ভব আমি আপনাদেরকে দিয়ে যাব। তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 4 P's অফ মার্কেটিং। আর নেক্সট হয়তো যদি আমরা এই ক্লাসে যদি টাইম পাই তাহলে আমরা হচ্ছে আরেকটা ফানেল দেখায় দেবো একটা, ঠিক আছে? ফেসবুকের ফানেলটা আমরা দেখায় দেবো, আসলে ফেসবুক ফানেলটা আসলে কীভাবে কাজ করে। তো আমরা এখন 4 P's অফ মার্কেটিংটা একটু বুঝবো, ঠিক আছে? তো 4 P's জি জি, এই যে কাস্টমার টেম্পারেচারটা একটু বোঝায়, কাস্টমার টেম্পারেচারটা কি ভাইয়া? আর টেম্পারেচারটা বলতে আমি হচ্ছে আমাদের এটা একটা ফানেল, ঠিক আছে? আমাদের এখানে দেখা যায় হচ্ছে কোল্ড ট্রাফিক, তারপর ওয়ার্ম ট্রাফিক আর হট ট্রাফিক, তিনটা ট্রাফিক নিয়ে তো আমরা হচ্ছে জার্নিটা করি। তো একজন কাস্টমার কিভাবে জার্নি করতেছে, তার মানে এক এক সময় এক একটা হচ্ছে কি সে অ্যাটিটিউড দিচ্ছে বা ইন্টারেস্ট দিচ্ছে আমাদেরকে, তো সেটা ভ্যালু করে তাদের অ্যাট্রিবিউটগুলো আমরা কি করি, ডাটাগুলো সংগ্রহ করে কি করি, পরবর্তীতে একটা ফানেল ক্রিয়েট করে মার্কেটিংটা করে থাকি। সেটা রিমার্কেটিং হতে পারে, সেটা আমাদের হচ্ছে আপনার কোল্ড ওয়ার্ম হতে পারে। হটটাকে টেম্পারেচার হিসেবে ধরা হয়। টেম্পারেচার বলতে আপনার তিনটা, এটা হচ্ছে টেম্পারেচার বলতে আপনার কোল্ড ট্রাফিক, অন ট্রাফিক, হট ট্রাফিক তিনজনকেই বোঝায়। তো এটা আমরা আলোচনা করব, এটার পরপরে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা দেখায় দিব, ঠিক আছে? আমাদের অনেকগুলো মানে স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে আমি দুইটা স্ট্র্যাটেজি আলোচনা করছেন, শুধু সেটাই নিয়ে আলোচনা করেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি, আর এটা নিয়েও আমি আলোচনা করব, ফানেলটা দেখাই দেব, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? বারবার কোশ্চেন করে ভাই কনসেন্ট্রেশন হারায় ফেলি। না না, সমস্যা নেই, আপনারা কোশ্চেন করবেন যখন আমি বলি তখন করবেন, ঠিক আছে? আর এখন একটু মিউট থাকেন সবাই, আমি সবাইকে মিউট করতে বলেন। হ্যাঁ, 4 P's অফ মার্কেটিং, এটা হচ্ছে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি। যখন আমরা ডিজিটাল মার্কেটিং সবাই হচ্ছে করতে যাব তখন আমাদের এই বিষয়গুলো আসলে জেনে রাখা উচিত। কারণ আপনি যখন মার্কেটিং করবেন, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন বা হচ্ছে আপনি কোনো ই কমার্স সাইট বা হচ্ছে আপনি কোনো বিজনেস এর কাজ করেন না কেন, আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আসলে কোন জিনিসগুলো কিভাবে কাজ করে। আর এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে একজন ক্লায়েন্টকে বা একজন যে বিজনেস উদ্যোক্তা তাকে যদি ধারণা ক্লিয়ারলি না দিতে পারেন, তাহলে কিন্তু সে আপনাকে মার্কেটার হিসেবে গণ্য করবে না, বা আপনি তাকে হচ্ছে কি সে আপনাকে নিয়োগ নাও দিতে পারে। কারণ এই বিষয়গুলো, এই জন্য আমাদের স্ট্র্যাটেজিগুলো তাদেরকে বোঝাইতে হবে, তাদেরকে স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা দিতে হবে যে এই ফানেলটা যদি এইভাবে করি আমরা, বা এইভাবে যদি আমরা আগাই, আমরা এইভাবে যদি বিজনেসটা শুরু করি, তাহলে আমরা অনেক দ্রুত সাকসেসফুল পাবো। তো এই জন্য হচ্ছে আমাদের এই 4 P's অফ মার্কেটিং, যেটা মার্কেটিং স্ট্র্যাটেজির একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বা ফানেল যেটা বলুন না কেন, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। আর 4 P's অফ মার্কেটিং যেটা বোঝায় 4টা পি। কয়টা পি? 4টা পি এখানে। ফার্স্ট পি হচ্ছে প্রোডাক্ট, সেকেন্ড পি হচ্ছে প্রাইস, তারপরে থার্ড পি হচ্ছে প্লেস, আর 4 পি হচ্ছে প্রমোশন। আমরা হয়তো প্রোডাক্টটা সম্পর্কে মোটামুটি সবাই জানি যে আসলে যে কোনো কোম্পানি বা শপিং মল বা হচ্ছে বিজনেসম্যান বা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট যেটাই বলি না কেন, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো প্রোডাক্টের প্রচারণা করে বা হচ্ছে প্রোডাক্ট সেল দেয়, সেটা হোক ডিজিটাল প্রোডাক্ট, সেটা হোক আপনার হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর এখানে কোশ্চেন আসতে পারে যে আসলে ফিজিক্যাল প্রোডাক্ট কোনগুলো আবার ডিজিটাল প্রোডাক্ট কোনগুলো, ঠিক আছে? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে, ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে এই যে আমরা সচরাচর মার্কেটে যে প্রোডাক্টগুলো দেখতে পাই, যে প্রোডাক্টগুলো আমরা সেল করি, কাপড় চোপড় বলেন, তারপরে ফ্যাশনেবল ডিজাইনগুলো বলেন, বা হচ্ছে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট বলেন, এগুলো কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট কোনগুলো? আমরা যেগুলো হচ্ছে মানে সরাসরি হাত দিয়ে ছুঁইতে পারি না বা দেখতে পারি না, যেমন হচ্ছে আপনার একটা সফটওয়্যার আপনি অ্যাপস বিক্রি করবেন, সেটা তো আপনার হচ্ছে, বা আপনি একটা ওয়েবসাইট বিক্রি করবেন, বা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট এসইও করার জন্য একটা টুলস বিক্রি করবেন, যে এইরকম যে বিভিন্ন সফটওয়্যার আছে আমাদের,
বা বিভিন্ন অনলাইন মার্কেটিংয়ের সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে গণ্য করে থাকি। আর ফিজিক্যাল প্রোডাক্টগুলো যেগুলো আমরা হাত দিয়ে সরাসরি দেখতে পাই, আর সরাসরি আমরা সেটা মানে কিনতে পারি, সরাসরি একদম এইভাবে কিনতে পারি, সরাসরি নিজে গিয়ে কিনতে পারি বা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিনতে পারি সরাসরি। আর অনলাইনের ডিজিটাল প্রোডাক্টটা হচ্ছে আপনার সফটওয়্যার বেজ হয়ে থাকে, ঠিক আছে। আর হচ্ছে এখানে প্রোডাক্টের বিষয়ে এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য। আর প্রোডাক্টের যখন আমরা অনেকেই তো আমরা অনেক বিজনেস করে থাকি, যেমন আপনার হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের যেটা বললাম যে সফটওয়্যারের কথা বললাম, আর ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে বললাম যে বিভিন্ন ফ্যাশনেবল, তারপর হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে কি ওই দেখা যায় হচ্ছে আমাদের এক মিনিট ওয়েট, আমি একটু পানি খেয়ে নিই। ভাইয়া গিফট কার্ড এগুলাই তো ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে। যেটা বলতেছিলাম যে আমাদের মার্কেটিং সমস্যা হলো তুমি রেস্ট নেন। না না সমস্যা নেই, পানি খেয়েছি, ঠিক আছে। 4 পিস অফ মার্কেটিংয়ে যেটা বলছিলাম যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছিলাম আমরা। প্রোডাক্টটা হচ্ছে আমাদের আমরা যদি এটা মানে শুনতে খুব কিন্তু সহজ মনে হচ্ছে আমাদের, আসলে কিন্তু এটা এতটা সহজ না। এগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন মনে হয় যে আসলে অনেক কষ্টসাধ্য মনে হবে। তো যারা এসব কিছু মানে ঠিকভাবে করতে পারে তারাই আসলে বিজনেসে সফলতা পাবে। আর তারাই মানে এই যে আমাদের বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো আলোচনা করে থাকি এইগুলো সম্পর্কে আসলে বিস্তারিত যদি আমি আলোচনা করতে যাই, একেবারে ডিপলি আলোচনা করতে যাই প্রোডাক্ট বা হচ্ছে প্রাইস, সেটা নিয়ে আপনাদের মানে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা করেও আমাদের শেষ করা সম্ভব না, শুধু প্রোডাক্ট নিয়ে যদি আলোচনা করি। তো আসলে ওইভাবে আমাদের আলোচনা করব না, আমরা জাস্ট যাতে আমরা মার্কেটিংটা ফানেলটা বুঝতে পারি, তো যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই আমরা জেনে নিব, যাতে আমরা ক্লায়েন্টকেও বোঝাতে পারি যে আসলে আপনাদের কখন কোনটা ইমপ্লিমেন্ট করতে হবে, কখন আমাদের প্রোডাক্টটা করতে হবে, কখন আমাদের প্রাইসটা নিয়ে আসতে হবে, কখন আমাদের প্লেসটা করতে হবে, কখন আমাদের প্রমোশনটা করতে হবে, ঠিক আছে। তো প্রোডাক্টের ফার্স্ট ফিটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এটা হচ্ছে আপনার একটা মনে করেন ফিজিক্যাল প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো অনেক কোম্পানি দেখা যায় যে তারা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে থাকে। এখানে যে শুধু আপনার মানে প্রোডাক্ট বলতে ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্টই বোঝাবে তা কিন্তু না। আপনার এখানে ফিজিক্যাল প্রোডাক্টটা হতে পারে বা হচ্ছে আপনার কি হতে পারে ডিজিটাল প্রোডাক্টও হতে পারে, একটা কোম্পানির যে কোনো প্রোডাক্ট হতে পারে। তো প্রোডাক্ট বলতে আপনার হচ্ছে মূলত বোঝানো হচ্ছে যে একটা কোম্পানি কি সেল করে সেটাকে কিন্তু। তো সেটা হতে পারে একটা ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন একটি টি শার্ট হতে পারে কোনো সার্ভিস যেমন এসি রিপেয়ারিং সার্ভিসিং, হতে পারে কোনো ডিজিটাল প্রোডাক্ট যেমন সফটওয়্যার আর অ্যাপস যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, হতে পারে কোনো কি কনসাল্টিং সার্ভিস যেমন হচ্ছে আপনার কি বলতে পারি আমরা লিগ্যাল অ্যাডভার্টাইজিং সার্ভিস, বা হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সি, বা হচ্ছে বিভিন্ন ধরনের কি সার্ভিস প্রোভাইডার যারা হচ্ছে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেটের সার্ভিসগুলো দিয়ে থাকে। এই ধরনের বিভিন্ন মানুষ কিন্তু সার্ভিস দিচ্ছে, তারা কিগুলো কিন্তু কি প্রত্যেকটাই এক একটা প্রোডাক্ট। তো আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনিও কিন্তু একটা প্রোডাক্ট। কেন প্রোডাক্ট বললাম আপনাকে? কারণ হচ্ছে কি আপনাকে কিন্তু কোম্পানি হচ্ছে একটা কিনে নিবে কখন, আপনার যখন হচ্ছে দাম থাকবে, অর্থাৎ আপনার যখন হচ্ছে ভ্যালু থাকবে। আপনার কোম্পানি আপনাকে দিয়ে হচ্ছে কি করবে, 1 লাখ টাকা ইনকাম করবে, আপনাকে তো 40,000 টাকা স্যালারি দিবেই, সেটা তো আপনারা ভালোই বোঝেন। তো আপনাকে প্রোডাক্ট হিসেবে এভাবেই নেয় একজন কোম্পানি হিসেবে। একটা প্রোডাক্ট আপনি যখন হচ্ছে নিজের ব্র্যান্ডিং করবেন তখন নিজেই আপনি একটা প্রোডাক্ট হয়ে যান। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই হচ্ছে মানে যেটাই সার্ভিস দিয়ে থাকি না কেন, সেক্ষেত্রে আমাদের দেখা যায় প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটাই হচ্ছে আমাদের কি এক একটা প্রোডাক্ট, সেটা হোক ডিজিটাল প্রোডাক্ট হোক কি আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট। তো এরকম হচ্ছে আমাদের একজন মার্কেটার হিসেবে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকাটা খুবই জরুরি। আর আপনার প্রোডাক্ট মানুষের কোন চাহিদা পূরণ করতেছে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো কাস্টমারে কিসের অভাবে পূরণ করতেছে, কেন আপনার প্রোডাক্ট কিনবে, অন্য কম্পিটিটরদের চেয়ে আপনার প্রোডাক্টটা কিভাবে আলাদা বা ভালো, এগুলো যে আপনি না জানেন তাহলে আপনি কি সেই প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন না। অবশ্যই আপনাকে যখন হচ্ছে মার্কেটিং করতে যাবেন, আপনাকে আপনার প্রোডাক্টটা কেমন, আপনার প্রোডাক্টের গুণাবলী কেমন, অর্থাৎ আপনার প্রোডাক্টটা একজন কাস্টমার কেন কিনবে, আপনার প্রোডাক্টে কী কী গুণ আছে যে অন্য কম্পিটিটরদের চাইতে আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার মার্কেটটা চালাইতে পারেন।
তো অবশ্যই সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়, আর অবশ্যই সেই জিনিসগুলো আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের সেই জিনিসগুলো তুলে ধরতে হয়। আর একটা প্রোডাক্ট কিন্তু আপনি লং টার্মের জন্যই সেটাকে মার্কেটে রাখবেন, এটা কিন্তু সবসময় আমাদের বিজনেসের মধ্যে ধরে রাখা উচিত। কারণ আমরা চাই না যে সাময়িক সময়ের জন্য আমাদের কোনো প্রোডাক্ট কী হয়ে যায়, সেটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে আমাদের কি সাময়িক সময়ের জন্য চলে আসে, আবার সাময়িক সময়ের জন্য নাই। যেমন একটা গান, যখন কিছু কিছু গান আছে যেমন হচ্ছে আপনার এই গানগুলো হচ্ছে কি সাময়িক সময় 1 বছর বা 2 বছর ভালো চলে, কিন্তু 5 বছর পরে কিন্তু সেটা চলে না। সেটাকে যদি আমরা প্রোডাক্ট হিসেবে ধরি, তো সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য মানে ভালো ছিল বা মানুষ সেটা গ্রহণ করছে, কিন্তু 2 বছর পর বা 3 বছর পর সে কিন্তু সেটা এতটা গ্রহণ করতেছে না। তো আপনাকে যখন একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন, তখন আপনি হচ্ছে একটা কোম্পানি বা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করবেন বা আপনি প্রোডাক্ট একটা আপনি সাপ্লাই করবেন, তখন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রোডাক্টের গুণাগুণের প্রতি, যে আপনার প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনি কি এমন ইউনিক কিছু দিচ্ছেন যে প্রোডাক্টটা অন্যান্য প্রোডাক্টের চাইতে অনেক বেশি হচ্ছে কি মানুষ ইন্টারেস্ট থাকবে আপনার প্রোডাক্টের প্রতি। আর আপনার প্রোডাক্টে কি হবে, অনেক লং টার্ম থাকবে, অর্থাৎ মার্কেটে আপনি ধরে রাখতে চান যে অনেক লং টার্ম কেন থাকবে, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আর সেই বিবেচনা করার জন্য বা আপনি আপনার কম্পিটিটরদের চাইতে যে ভালো প্রোডাক্ট মানে কীভাবে রাখতে পারেন, সেটা অ্যানালাইসিস করার জন্য আমাদের ফেসবুক মার্কেটিং যখন করব, তখন আমরা কিন্তু সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো যে ফেসবুক মার্কেটিং মধ্যে আপনি আপনার কি বিজনেসের কম্পিটিটর বা বিজনেসের কম্পিটিটরদের বলতে প্রতিযোগীদের কী করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন যে তারা কী ধরনের প্রোডাক্ট দিচ্ছে, আর আপনার এই প্রোডাক্টগুলোকে কী ধরনের আপনার মান রাখা উচিত, সেটা কিন্তু জাস্টিফাই করা সম্ভব যখন আমরা ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন করব, তখন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এভাবে হচ্ছে আমরা প্রোডাক্টের কিছু মার্কেটিংটা করতে পারি, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। তারপরে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হয় যে একজন কাস্টমার আমরা যখন হচ্ছে নিজেদের থেকে বিবেচনা করব সবসময়, যে আমরা যখন একটা প্রোডাক্ট কিনি, তখন কিন্তু ফার্স্টেই দেখি যে আসলে প্রোডাক্টটা কেমন, মানে এই প্রোডাক্ট থেকে আমি কিভাবে কি প্রত্যাশা করি, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে। সেই প্রশ্নগুলো নিজের মধ্যে তৈরি করে তখন কিন্তু কোম্পানিকে ভাবতে হয় যে একজন কাস্টমার কী ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে চাচ্ছে, বা একটা প্রোডাক্ট কীরকম হলে সে নিতে পারে বা ইন্টারেস্ট থাকতে পারে। এইসব প্রবলেমগুলো হচ্ছে প্রত্যেকেই করা উচিত। আর সেই সব ধারণা রেখেই প্রোডাক্টের উপর গুণগত মান সব কিছু ধারণা রেখেই কিন্তু আমাদের প্রোডাক্টটা তৈরি করা উচিত। তাহলেই কিন্তু আমরা প্রোডাক্টটাকে কী করতে পারবো, লং টার্ম মার্কেটিং করতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা প্রোডাক্টটাকে যখন আমরা সিলেক্ট করব, তো এভাবে আমরা বিভিন্ন ধরনের গুণগত মান বা লং টার্ম কাস্টমার কেন প্রবেশ করবে, কেন আমার প্রোডাক্টটা কিনবে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, তাহলে আমাদের প্রোডাক্টটা আমরা অনেক দিন মার্কেটিং করতে পারবো। তারপরে আরেকটা বিষয় আমাদের 4 পিস অফ মার্কেটিংয়ের আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার প্রাইস। তো আমরা যদি প্রাইস নিয়ে আলোচনা করতে যাই, তো প্রাইসটা এখন আপনার কোম্পানি, মনে করেন যে আপনার একটা কোম্পানি আছে, তো আপনি কোম্পানির জন্য কিছু প্রোডাক্ট তৈরি করবেন, ধরেন একটা টি শার্ট তৈরি করবেন, বা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট বা সফটওয়্যার বা অ্যাপস তৈরি করবেন। তো সেই অ্যাপসটা হচ্ছে আপনি কি করবেন, অন্য মার্কেটে তো আপনি খাওয়াইতে হবে সেটা, তাই না? তো সেটা খাওয়ানোর জন্য আপনাকে কী করতে হবে, সেটা প্রাইস প্রোডাক্ট যখন তৈরি হয়ে যায়, তখন আপনি মনে করেন যে একটা প্রোডাক্টের মধ্যে আপনি হচ্ছে সব ধরনের গুণ রাখলেন, যে মানুষ কী প্রত্যাশা করতে পারে সব কিছুই আপনি দিয়ে দিলেন, যে এই মানুষ এই প্রোডাক্টটা নিতে পারে, কারণ অন্য প্রোডাক্ট থেকে আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি ইউনিক অনেক। তো যখন এইভাবে আপনি প্রোডাক্টটা তৈরি করে ফেললেন, তখন কিন্তু আপনাকে প্রোডাক্টটার কী করতে হয়, একটা প্রাইস দিতে হয়, যে এই প্রাইসটা এই রেঞ্জের মধ্যে দিব নাকি ওই রেঞ্জের মধ্যে দিব, বা $10 থেকে $15 দিব, নাকি $20 থেকে $30 দিব, নাকি $60 থেকে $70 দিব। তো এটাও আপনাকে বিবেচনায় রাখতে হয় যখন আপনি মার্কেটিং করবেন, যে প্রোডাক্টের প্রাইসটা কেমন। তখন আপনি আশেপাশের মার্কেট প্রতিযোগীদের কাছ থেকে আপনি সেটা কিন্তু দেখবেন, যে আসলে মার্কেটিংটা যখন আপনি করবেন, তখন প্রাইসটার দিকে আপনাকে খুব খেয়াল রাখতে হবে। কারণ আপনি গুগল অ্যাডস বা আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন, তখন হচ্ছে আপনাকে প্রাইসটা অন্যভাবে রাখতে হয়। আপনি যখন ফেসবুকে মার্কেটিং করবেন, তখন আপনাকে প্রাইসটা অন্যভাবে রাখতে হবে। যখন আপনি হচ্ছে অর্গানিকভাবে মার্কেটিং করবেন, বা হচ্ছে আপনি যখন লোকালি মার্কেটিং করবেন ট্রেডিশনালি, তখন কিন্তু প্রাইসটা আমাদের অন্যভাবে মানে ফেস হয়। তো ওইভাবে কিন্তু প্রোডাক্ট কেনে না।
আমি লোকালে হচ্ছে 500 টাকার প্রোডাক্ট কি 400 টাকা বিক্রি করে দিতে পারি, আবার হচ্ছে অনলাইনে দেখা যায় যে এই 500 টাকার প্রোডাক্ট 600 টাকা বিক্রি করতে পারি, আবার 600 টাকার প্রোডাক্টটা গুগল আর্টসের মাধ্যমে আমরা কী করতে 700 টাকা বিক্রি করতে পারি। তো এক এক জায়গায় এক এক রকম ভ্যালু ক্রিয়েট করে। তো আপনাকে সব কিছু কম্বিনেশন করে কি করতে হয়, তিনটা জিনিসই মানে সমন্বয় করে, অর্থাৎ এই যে প্রোডাক্টের টি শার্ট তৈরি করলেন আপনার টি শার্ট কোম্পানিগুলোকে দেখতে হবে, আপনার প্রতিযোগীদেরকে দেখতে হবে যে তারা কীরকম মান দিছে আর কীরকম দাম দিছে। তো অবশ্যই তাদের থেকে আপনার প্রোডাক্টের দামটা কি করতে পারবেন, এমন কিছু আপনি ইউনিক মানে ভ্যালু দিবেন যেটা হচ্ছে আপনার কি ওটার চাইতে খুব বেশি যেন না যায়, আবার খুব যেন কম হয়ে না যায়। কম হয়ে গেলে এই প্রবলেমটা কি, তখন আপনার কিন্তু আপনি ধরেন যে একটা টি শার্ট হচ্ছে আপনি তৈরি করলেন হচ্ছে ইভেলি তৈরি করে হচ্ছে তৈরি করে 500 টাকাতে বিক্রি করতেছে, আবার সেম প্রোডাক্টটাই মনে করেন দারাজ তৈরি করছে, সে বিক্রি করতেছে 450 টাকা। তো এখানে কিন্তু আপনি যখন দেখবেন যে এটা 500 বিক্রি করে ওইটা 450 বিক্রি করে, তখন কিন্তু আপনার মনে একটা কনফিউশন তৈরি হয়ে যায় যে এটা 50 টাকা ডিফারেন্স কেন। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ বা আমরা প্রত্যেকটা কাস্টমার হিসেবে সেটা কিন্তু এটা মানে কনফিউশনের মধ্যে পড়ি যে এটার দাম বেশি এটার দাম কম কেন হইলো এটা। তো এই দামটা কমানোর পিছনের মাধ্যমে আপনাদেরকে দামটা ওইভাবে রাখতে হবে যাতে যে দারাজ বা হচ্ছে আপনার ইভ্যালি বলেন না কেন দামটা এতটা কম না হয়ে যায় যে আপনার প্রোডাক্টের মানের কি করে বিঘ্নতা ঘটে। যেমন মনে করেন আপনি 500 টাকাতে 450 থেকে 500 টাকার মধ্যে, হয়তো দারাজের বড় 450 আর আপনার হচ্ছে ইভ্যালির প্রোডাক্টটা হচ্ছে 500 টাকা। তো 450 থেকে 500 টাকা এটা একটা মানানসইয়ের মধ্যে। যখন আপনি দারাজে দেখবেন হচ্ছে 350 টাকা আর হচ্ছে আপনার কি বা ইভ্যালি দেখবেন 500 টাকা, তখন অবশ্যই আপনার কিন্তু মান নিয়ে প্রশ্ন আসবে যে দারাজ 350 টাকা দিচ্ছে, এটা অবশ্যই কি মানে কিন্তু ঘাটতি আছে। তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রোডাক্টের ভ্যালু যেন নষ্ট না হয়, আমাদের অন্যান্য প্রতিযোগীদের প্রাইসটাকে আমরা ওইভাবে দেখব যে তাদের থেকে কতটুকু বেশি দেওয়া যায়, মানে খুব সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা কম বেশি দিব, তেমন যেন কমও না হয় আবার একবারের জন্য বেশিও না হয়, সেভাবে দিব। আর আমাদের প্রোডাক্টের কন্টেন্ট যখন আমরা রেডি করব তখন তো আমাদের সেটা স্পেশালিটি আমরা কী কী দিচ্ছি সেটা তো আমরা বলেই দিব। তো এইভাবে হচ্ছে আপনি প্রাইসটা নির্ধারণ করবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো 4 পিস অফ মার্কেটিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হয় আমাদের। আর তৃতীয়টা হচ্ছে আমাদের প্লেস। যখন আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, যখন আপনি একটা প্রোডাক্টের কি প্রাইসও দিয়ে দিলেন, তো এখন প্রোডাক্টটা কি আমাদের সেল করতে হবে, তাই না? এখন আপনি সেটা কোথায় সেল করবেন? তো আপনার তো কোথাও এক জায়গায় সেল করতে হবে। আপনি বাংলাদেশে সেল করবেন নাকি ইউরোপে সেল করবেন নাকি হচ্ছে আপনি কানাডায়, লন্ডন বা হচ্ছে আপনি ইউএসএতে সেল কোথায় সেল করবেন সেটা কিন্তু একটা ভাবার বিষয়। নাকি আপনি বাংলাদেশে সেল করবেন বা হচ্ছে আপনি কোন লোকেশনটাতে আসলে সেল করবেন সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। কারণ আপনার কাস্টমার কারা, টি শার্টের কাস্টমার বা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের কাস্টমার, এই কাস্টমার কারা? যখন আপনি প্রোডাক্ট বা প্রাইস দুইটাই নির্ধারণ করে দিচ্ছেন, এখন তো আপনার কি কাজটা হচ্ছে আপনার প্লেস ঠিক করা, যে আসলে আমাদের প্লেসটাকে যখন আমরা নির্ধারণ করব আমাদের দেখতে হবে, আমাদের রিসার্চ করতে হবে বা আমাদের কি করতে হবে যে আমাদের এই টি শার্টের কাস্টমার চাহিদার ডিমান্ডটা কোথায় কোথায় আছে। একটা প্রোডাক্টের চাহিদা মনে করেন ঢাকার থেকে আপনার হচ্ছে চিটাগাংয়ে বেশি, আবার কিছু কিছু প্রোডাক্টের চাহিদা কি আপনার চিটাগাং থেকে আপনার দেখা যায় রাজশাহীতে বেশি। সব প্রোডাক্ট কিন্তু সব জায়গায় কিন্তু চলে না, সব লোকেশনে কিন্তু চলে না। এরকম আমরা জানি যে আসলে প্রত্যেকটা প্রোডাক্টেরই হচ্ছে আমরা প্রাইসটা হচ্ছে প্লেসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আপনি টি শার্ট বিক্রি করলেন, আপনার টি শার্টটা দিলেন হচ্ছে 600 টাকা, তো 600 টাকা যদি আপনি এই অ্যাডটা যখন রান করবেন তখন 600 টাকার একটা প্রোডাক্ট কিন্তু আপনি ঢাকার মধ্যে বা হচ্ছে চিটাগাং সদর জেলার মধ্যে বা হচ্ছে বিভিন্ন বিভাগীয় শহরে 600 থেকে 1000 টাকার প্রোডাক্টগুলো আপনি কিন্তু কি সদর জেলাগুলোতে আপনি সেল দিতে পারবেন। যখন আপনি লোকেশনটা কি করবেন সেই 10 কিলোমিটারের বাইরে বা হচ্ছে 50 কিলোমিটার বাইরে অর্থাৎ গ্রাম অঞ্চলের মধ্যে হচ্ছে লোকেশনটা ঠিক করে দিবেন, সেখানে কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু 600 থেকে 1000 টাকার মধ্যে আপনি কখনোই সেটা কিন্তু পাবেন না, নিবে না। তো ওইভাবে তো আমাদের হচ্ছে কি ওইভাবে তো আমি ওদেরকে টার্গেট করতে পারবো না, বা ওদেরকে আমি টার্গেট করে তো আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয় যে আসলে প্রোডাক্টটা আমরা কোথায় কোথায় দিয়ে মানে সেল দিব, কোথায় আমাদের কাস্টমারের আসলে ইন্টারেস্টটা বেশি বা কোথায় আমাদের ডিমান্ড, আমাদের প্রোডাক্টের চাহিদাটা কোথায় বেশি আছে সেটা আমাদের লোকেশনের উপর ডিপেন্ড করে। সেটাই হচ্ছে আমাদের 4 পিস অফ মার্কেটিংয়ের প্লেসটা। এই জন্য আমাদের প্লেসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করে, এই জন্যই যে আপনার প্রোডাক্টটা তো সেল করতে হবে ওইখানকার কাস্টমারগুলোতেই।
যখন প্রোডাক্ট তৈরি হয়ে যায় তখন প্রাইস নির্ধারণ হয়ে যায়, তখন আপনার বিক্রি করতে হবে। আপনি বিক্রি না করলে আপনি কোম্পানি চালাবেন কিভাবে, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। সেজন্যই আপনি যখন প্রোডাক্ট তৈরি করা শেষ, প্রাইস নির্ধারণ করা শেষ, যখন প্লেসটা নির্ধারণ করবেন, তো বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনি প্লেসটা ওইভাবে নির্ধারণ করতে হবে, বা ওই প্লেসগুলোতে আপনার মার্কেটিং বা প্রচারণা বা ব্র্যান্ডিং করতে হবে, যাতে আপনার ওই প্রোডাক্টটা ওইখানেই সেল হয় বা ওইখানে চাহিদাটা পূর্ণ হয়। তারপরে আপনার এইভাবে মার্কেটিংগুলো আপনি করতে পারেন। তো এটা ছিল আমাদের 4 পিস অফ মার্কেটিংয়ের মধ্যে প্লেসটা আমরা ওইভাবে তাহলে আমরা খেয়াল রাখবো যখন আমরা বিজনেস প্ল্যানিংটা সাজাই বা হচ্ছে আমাদের বিজনেসটা শুরু করি বা কোনো প্রোডাক্ট আমরা মার্কেটিং করতে যাই। তো 4 পিস অফ মার্কেটিংয়ের মধ্যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার প্রমোশন। যখন আপনার কোম্পানির জন্য কি একটা প্রোডাক্ট তৈরি করা শেষ, সেটা প্রাইস আপনি দিয়েছেন 500 টাকা মনে করেন, আপনি প্লেসও ঠিক করছেন, ধরেন ঢাকার মধ্যে আপনি সেল দিবেন অনলি। তো এখন আপনার পালা কি, সব কিছু 3টে জিনিসই প্লেসও নির্ধারণ করছে। আপনি প্রোডাক্ট তৈরি করছেন, মানে গুণগত সব কিছুই ভালো, প্রাইসও দিয়ে দিচ্ছেন $500 বা $50 মনে করেন, আর প্লেসও ঠিক করছেন কি ঢাকার মধ্যে। তো এখন এটা সব কিছু ঠিক করার পর আপনার তো সেটা প্রমোশন করতে হয়। প্রমোশন বলতে আমরা কি বুঝি, যে আসলে আমাদের এটাকে প্রচার বা হচ্ছে আমাদের মানুষের কাছে পৌঁছানো, ঠিক আছে, মূলত ব্র্যান্ডিং। অর্থাৎ এই প্রোডাক্টটা আমাদের যখন আমরা সব কিছুই লোকেশন পর্যন্ত আমাদের সিলেক্ট হয়ে যায়, তখন আমাদের কাজটা হয় কি প্রমোশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনি প্রমোশনটা না করলে কিন্তু আপনার সেল আসবে না। তো প্রমোশনটা আমরা অর্গানিকভাবে করি বা হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে করি, আমরা প্রত্যেকটা মাধ্যমে করতে পারি। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তো আমাদের অবশ্যই কি খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে ডিজিটালি হচ্ছে অনলাইনে মার্কেটিংটা করব, প্রমোশনটা করব কিভাবে। তো প্রমোশনের জন্য আমাদের তখন ভাবতে হয়। তো প্রমোশনটা আমরা গুগল অ্যাডসের মাধ্যমে করতে পারি, ফেসবুক অ্যাডসের মাধ্যমে করতে পারি, বা ফেসবুকে বিভিন্ন ফানেল স্ট্র্যাটেজি আছে সেগুলো আমরা তৈরি করে আমরা করতে পারি। বিভিন্নভাবে কি করতে পারি, এইভাবে আমরা অ্যাড চালিয়ে বা হচ্ছে আমাদের কি গুগল অ্যাডস বা হচ্ছে ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে মার্কেটিং করে আমরা করতে পারি। তো এভাবে আমাদের লাস্ট কাতার হচ্ছে আমাদের প্রমোশনটা করতে হয়। আর সব কিছু এইভাবে আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করব, প্রাইসটা নির্ধারণ করব, প্লেস নির্ধারণ করব, তখন আমাদের প্রমোশনটা এভাবে আমরা পেইড মার্কেটিংয়ের মাধ্যমে করি আর হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে করি, সেগুলো আমাদের খেয়াল রাখতে হয়। তো এটা ছিল আমাদের 4 পিস অফ মার্কেটিংয়ের 4টা পি, অর্থাৎ 4P অফ মার্কেটিং: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এইভাবে প্রত্যেকটা বিষয় আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করবেন, সেটা একদম প্রোডাক্ট তৈরি থেকে একদম প্রমোশন করা পর্যন্ত আপনাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর যখন আপনি ক্লায়েন্টকে বলতে যাবেন যে আপনার প্রোডাক্টটা কীরকম, তো আপনাকে ওইভাবেই হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে। ক্লায়েন্ট কিন্তু জানে না যে মার্কেট কীভাবে রিসার্চ করতে হয়, সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে যখন তো সে প্রোডাক্টটার সম্পর্কে আপনাকে ধারণা দেবে। তো এইভাবে হচ্ছে আপনি প্রোডাক্টটা মার্কেটিং করা, মানে তাকে আপনি একটা ধারণা দিবেন, আপনি তাকে হচ্ছে বলবেন যে আসলে আপনার প্রোডাক্টটা কেমন বা দেখতে কেমন বা মানে কীরকম, সব কিছু বিবেচনা করে আপনি মার্কেটিংটা করবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যখন হচ্ছে আপনার প্রোডাক্ট তৈরি করেন, একদম প্রোডাক্ট তৈরি থেকে একদম প্রমোশন পর্যন্ত। তো এটা ছিল আমাদের 4 পিস অফ মার্কেটিং। তো আরেকটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের দেখাবো, স্ট্র্যাটেজিটা দেখাবো। বলেছিলাম যে আচ্ছা আপনাদের 4 পিস, আমি এখন কয়েক মিনিট কোশ্চেন নেব আপনাদের, 5 মিনিট। 4 পিস অফ মার্কেটিং এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারেন। ভাইয়া প্লেস কি, মানে যারা অনলাইনে কাজ করবে একটু প্লেস কি হয়ে দিলে? জি, আবার একটু বলেন। যারা অনলাইনে কাজ করে, যারা কোনো দোকান নাই, কোনো স্টোর নাই, যারা অনলাইনে বসে প্রোডাক্ট বিক্রি করবে, তখন কাস্টমার লোকেশন কি হবে, তখন কি করতে হবে? ও, অনলাইনে কাস্টমার কোথায় পাবে সেটাই তো? হ্যাঁ, কাস্টমার তো লোকেশন খুঁজবে যে আপনার প্রোডাক্ট বিক্রি করবে, কাস্টমারকে চাবে যে আপনার সব কোথায়, আপনার লোকেশন কোথায়, লোকেশন কিভাবে বলবো? আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন, অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন। আমরা একটু বলি, আমরা ডিজিটাল মার্কেটার মানে হচ্ছে আমরা কি স্মার্ট মার্কেটার। আমরা যারা এখানে আসছি শিখতে, তারা প্রত্যেকেই মনে করে আমরা একজন কি স্মার্ট মার্কেটার। তো একটা প্রোডাক্ট কিভাবে সেল দিতে হয় বা কোথায় সেল দিতে হবে, কোথায় আমাদের পৌঁছাতে হবে, সেটা তো আমরা জানবই, অবশ্যই আমরা জানবো। তো আমরা যখন পরিচিতি পর্ব সেরেছিলাম, তো একটা ইন্ট্রোডাকশনের মধ্যে, যে ডিজিটাল প্রোডাক্ট আপনি যেখানেই সেল দেন না কেন, আপনাকে একদম ডিজিটাল মার্কেটিংয়ে কী করা যায়, টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। সেটা আমরা কিভাবে পৌঁছাই, সেটা আমরা বলছিলাম যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, যে আমাদের বিভিন্ন ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি,
আমরা সেটা পৌঁছাতে পারি। আর আমাদের ফেসবুক কি করছে, ফেসবুক সেই যখন আমরা অ্যাডগুলো রান করি, ফেসবুক সে কিন্তু প্রত্যেকের ডাটা মানে ধরেন আপনি টি শার্ট সেল করবেন, তো ফেসবুক কী করছে, যারা হচ্ছে টি শার্ট, আপনি তো মানে বিভিন্ন টি শার্টের গ্রুপ বা হচ্ছে বিভিন্ন টি শার্টের অ্যাডের মাধ্যমে বিভিন্ন কোনো না কোনো সময় কি লাইক বা হচ্ছে আপনি ইন্টারেস্ট দেখাইছেন বা সেল করছেন, ঠিক আছে। তো আবার দেখায় যে আপনি হচ্ছে কি ই কমার্স দারাজের কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন, তো আপনার দারাজে অনলাইন শপিংয়ের প্রতি কিন্তু একটা ইন্টারেস্ট আছে, সেটা কিন্তু ফেসবুক জেনে গেল। তারপর আপনি ধরেন যে হচ্ছে ইভ্যালি থেকে একটা প্রোডাক্ট কিনছেন, হচ্ছে আপনি কি একটা হেডফোন কিনছেন, তো হেডফোন সম্পর্কে আপনার একটা ইন্টারেস্ট কিন্তু আছে, সেটা কিন্তু ফেসবুক কী করে রাখে, ফেসবুকের অ্যালগরিদমের মধ্যে সেটা কিন্তু সে রেকর্ড করে রাখে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ফেসবুকের কাছে প্রচুর পরিমাণে ডেটা আছে, যেটা হচ্ছে আপনি যখন ক্যাম্পেইনগুলো আমরা গোলগুলো সেট আপ করি, তখন আমরা খুব সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবো যে আসলে কীভাবে পৌঁছায়। জাস্ট এতটুকু মনে রাখেন যে ফেসবুকের ক্যাম্পেইনগুলো আমরা যখন রান করব, তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে ক্যাম্পেইনগুলো কতটা শক্তিশালী, আসলে ফেসবুক কীভাবে পৌঁছায় জিনিসগুলো। এই যে আপনাকে দুইটা বিষয় বললাম যে আপনি অনলাইন শপিং করেন, এটা কিন্তু ফেসবুক জানে, কারণ আপনি অনলাইন থেকে দারাজ বা ইভেলি থেকে যদি একটা প্রোডাক্ট কিনে থাকেন, তার মানে আপনি অনলাইন প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড আছেন, আপনি এখন কিনেন বা পরে কিনেন, সেটা কিন্তু আপনার একটা ইন্টারেস্টেড আছে, আপনার কাছে পৌঁছায় দিবে। আবার আমরা এমনভাবে টার্গেট করতে পারি, সেদিন বলছিলাম যে আপনি হচ্ছে কী করতে পারেন, আমি একটা প্রোডাক্ট অ্যাড ক্যাম্পেইন করলাম, তো আমার প্রোডাক্টটা কিনবে কারা, এখন তো অ্যাড ছেড়ে দিলাম, তো সারা বাংলাদেশে আমাদের অ্যাডটা চলে গেল। তো আমাদের কিন্তু সেটা না, আমরা কিন্তু ওইখান থেকে ফেসবুক ক্যাম্পেইন যখন রেডি করি, তখন আমাদের বিভিন্ন অপশন থাকে, সেই অপশনগুলো থেকে আমরা কি করতে পারি, অডিয়েন্স যখন টার্গেট করি, তখন আমরা হচ্ছে ধরেন আমাদের টি শার্ট বিক্রি করব, এখন এই টি শার্ট তো আমাদের আসলে সবাই কিনবে না, এই জন্য ধরেন হচ্ছে ইয়াং জেনারেশনটা টি শার্টটা কিনবে, ধরেন সেটা হচ্ছে আপনার কি একটা কি অ্যানিভার্সারি টি শার্ট হতে পারে, বা একটা মানে খেলা আসতেছে আইপিএল বা হচ্ছে বিপিএল বা হচ্ছে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ, বিভিন্ন ধরনের টি শার্ট হতে পারে। তো আমরা বিভিন্ন উপলক্ষে বিভিন্ন জিনিসকে আমরা টার্গেটিং করে হচ্ছে মার্কেটিংটা করতে পারবো খুব সুন্দরভাবে। আমি অডিয়েন্সটাকে আপনাকে কত সুন্দরভাবে মানে মার্কেটিং করা যায়, সেই অডিয়েন্সটা আপনাদেরকে দেখায় দেবো যে আসলে অডিয়েন্সটা কত ইউনিক বা কতটা লম্বা, ঠিক আছে। এই অডিয়েন্সটা আপনাকে দিয়ে দিব, অডিয়েন্স লিস্টটা ফেসবুকে আপনাদের আমি দিয়ে দেবো, যখন আমরা ফেসবুক ক্যাম্পেইন করি, তখন আমরা যখন বোঝাই দেবো, তখন আপনাদের ওই লিস্টটা মুখস্থ করে ফেলবেন। যদি ফেসবুক মার্কেটিং করতে চান, ওইটা সম্পর্কে বিস্তর একটা ধারণা রাখবেন অবশ্যই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর কারো কোশ্চেন আছে এই বিষয়ে? কন্টেন্ট কিভাবে তৈরি করব? জি আবার বলেন। কন্টেন্ট কিভাবে তৈরি করব? কন্টেন্ট কিভাবে তৈরি করবেন? হ্যাঁ, আচ্ছা, কন্টেন্টটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে মনের ভাষা, ঠিক আছে। এখন ফেসবুক কিন্তু কপি এটা পছন্দ করে না। আপনি মনে করেন যে একজনের কাছ থেকে কপি করে দিলেন, সেটা কিন্তু পছন্দ করবে না। তো কন্টেন্ট তৈরি করতে আপনাকে অবশ্যই ভাবতে হবে, আপনি ধরেন যে একটা টি শার্ট বিক্রি করবেন, তো এখন টি শার্ট বিক্রি করার ক্ষেত্রে আপনাকে তো একটা ভিডিও কন্টেন্ট বা হচ্ছে কন্টেন্ট বলতে আমাদের কিন্তু শুধু যে ভিডিও বোঝায় বা হচ্ছে টেক্সট বোঝায় তা কিন্তু না, আমাদের প্রত্যেকটাই ভিডিও বলি, ইমেজ বলি বা টেক্সট বলি, প্রত্যেকটাই এক একটা কন্টেন্ট আমাদের। এটা মনে রাখবেন যে আমরা যখন একটা অ্যাড কপি রাখি, আমাদের যখন অ্যাড কপির মধ্যে আমাদের কয়েকটা জিনিস থাকে, ইমেজ থাকে, তারপর হচ্ছে আমাদের কি থাকে, টেক্সট থাকে। তো এই টেক্সট আর ইমেজটা নিয়ে একটু বলি আপনাদের, যে টেক্সটটা আপনি কন্টেন্ট আমাদের মূলত বলে থাকি, ইমেজটাও একটা কন্টেন্ট, ভিডিওটাও একটা কন্টেন্ট, আমাদের প্রত্যেকটা একটা কন্টেন্ট। যখন আমরা কন্টেন্ট লিখব, অর্থাৎ আমরা একটা টি শার্ট সেল করব, তো আমরা একটা টি শার্ট সেল করব, সেটা যখন আপনি টি শার্টটা সেল দেবেন, তখন তো অবশ্যই টি শার্টের আপনি কতটা অফার দিচ্ছেন বা হচ্ছে আমাদের আরেকটা জিনিস মনে রাখবেন এখানে, যে ডিজিটাল মার্কেটিং করতে গেলে বা ফেসবুক অ্যাড চালাতে গেলে আপনাদের কাস্টমারকে কী করতে হয়, ভয় দেখাতে হয়, ভয়। আর হচ্ছে আপনার কী দেখাতে হবে, এই শেষ হয়ে গেল, মানে এই প্রোডাক্ট আপনি আজকে পাচ্ছেন বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম একটা ভয় বা ভীতির মধ্যে নিয়ে আসতে হবে আপনাকে। কাস্টমারকে আপনাকে মাঝে মাঝে ইমোশনাল কী করতে হবে, অ্যাট্রাকশন দিতে হবে, তাহলে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন, তাছাড়া কিন্তু সম্ভব না। আর এভাবে কন্টেন্ট তৈরি করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আসলে আপনি কাস্টমারকে এটার সাথে ইনগেজ কীভাবে করাইতে পারেন। তো সেই থিঙ্কিংগুলো আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন ইউনিক জিনিসগুলো আমি টি শার্টের মধ্যে লিখবো, বা আমার যে প্রোডাক্টটা, আপনার যে টি শার্ট প্রোডাক্ট হোক আর বিউটি প্রোডাক্টটা হোক, সেটা আমি কতটা সুন্দরভাবে মানে ভেবে আমাদের লিখতে হয়,
যে আসলে এই গুণগুলো আছে বা এই ইউনিক মানে কোয়ালিটিপূর্ণ, এই জন্য আমি কিন্তু এই যে জিনিসটা আপনার থিঙ্কিং করে লিখতে হবে। তো এভাবে হচ্ছে আপনি একটা কন্টেন্ট রেডি করবেন, তারপর হচ্ছে আপনি কন্টেন্টটা অ্যাড কপিতে বসায় দিবেন। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? জি ভাইয়া। বলেন। হ্যাঁ ভাইয়া, ধরেন আমি একটা আর কি ডিজিটাল মার্কেটার, আমি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করাই। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে আর কি আমার মানে যারা ক্লায়েন্ট হবে তাদের কাছে কিভাবে পৌঁছাবো আর কি, যে আমি যে ফেসবুক অ্যাড রান করাই আর কি। আপনি ফেসবুক অ্যাড রান করে সেটা কিভাবে পৌঁছাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানুষ কিভাবে জানবে আর কি যে আমি কাজটা করতেছি, তারা যে আমাকে দিয়ে করাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে নিজেদের ব্র্যান্ডিংয়ের বলে। তো প্রত্যেকেরই হচ্ছে নিজের একটা ব্র্যান্ডিং করতে হয়। তো আপনি যখন হচ্ছে প্রত্যেকটা সেক্টর সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, এটা হচ্ছে একটা নেটওয়ার্কিংয়ের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে আপনি আপনার প্রোফাইল, প্রত্যেকটা আপনার প্রোফাইলগুলোকে সাজায় নিতে হয় যে আপনি এই কন্টেন্টগুলো রাখেন। আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপে হচ্ছে আপনি কি করবেন, পোস্ট করবেন যে আপনি এই কাজগুলো রাখেন, আপনি এই মানে যেমন আমি আজকে যে এই বিষয়গুলো আলোচনা করলাম, তো আপনি এইটার উপর, এই টপিকটার উপর কি আপনি 10 লাইন বা 15 লাইন আপনি যতটুকু বুঝছেন ততটুকু নিয়ে একটু লেখেন। লিখে কি করেন যে সেই বড় বড় গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, সেখানে আপনি একটা পোস্ট করেন। বা অনেকেই প্রশ্নের উত্তর জানতে চায়, ডিজিটাল মার্কেটিং কী বা ডিজিটাল মার্কেটিং এটা শিখলে কী হয়। তো এই সম্পর্কে যখনই কোনো কোশ্চেন করে, তো আপনি সেখানে কি করতে পারেন, আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন, খুব সুন্দরভাবে ওইখানে উপস্থাপন করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনার একটা ব্র্যান্ডিং হচ্ছে। তো এভাবেই হচ্ছে প্রথম দিকে আপনাকে ব্র্যান্ডিংগুলো আস্তে আস্তে করে নিতে হয়। তো আরও সুন্দরভাবে ব্র্যান্ডিং করতে পারবেন যখন হচ্ছে আপনি আপনার প্রোফাইল, প্রত্যেকটা প্রোফাইল আপনি কী করবেন, ব্র্যান্ড অনুসারে সাজিয়ে নেবেন। তো আমরা এই জিনিসগুলো আমি আপনাদের দেখাই দেবো, আসলে নিজের ব্র্যান্ডিংটা কীভাবে করবেন পরবর্তী একটা ক্লাসে আমি দেখাই দেবো। ঠিক আছে? জি অবশ্যই ভাইয়া। তো আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? মনে হয় নাই, পরবর্তী আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে পরবর্তী আসলে এখন যে জিনিসটা দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর হচ্ছে আপনার চমৎকার একটা বিষয়। আপনার এই জিনিসটা আসলে কতটা মানে ইফেক্টিভ ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেটা এখন দেখলেই বুঝতে পারবেন। আর সেটা বোঝানোর জন্য আপনাদের আমার হচ্ছে একটা পেন টুল নিতে হবে, আপনাকে দেখাই। সবাই তো দেখতে পাচ্ছেন, তাই না? জি ভাইয়া। দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিংয়ের হচ্ছে ফানেল, ফেসবুক ফানেল স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা আলোচনা করে দেবো আপনাদের। তো এইটা হচ্ছে আপনার দেখেন, মানে আসলে ফেসবুক যে আমরা মার্কেটিং করবো, অ্যাডস ক্যাম্পেইনগুলো করব, সেগুলো আসলে আমাদের কতটা গুরুত্বপূর্ণ। ফার্স্টে দেখেন ফেসবুক থেকে আমরা যাব হচ্ছে দেখেন এখানে আমি শর্ট ফর্মে লিখছি, এফ এ হচ্ছে আমাদের ফেসবুক, তাতে আর ডব্লিউতে আমাদের ওয়েবসাইট, আর হচ্ছে ডব্লিউ এতে আমাদের ওয়েব অ্যানালাইটিক্স। ঠিক আছে? তো আমাদের হচ্ছে আমরা বলছিলাম যে কাস্টমার টেম্পারেচার, এটা বলছিলাম আপনাদের, তাই না? তো কাস্টমার টেম্পারেচার বলতে আমাদের টেম্পারেচারটা বলতে এইরকম বোঝায় যে আপনার কোল্ড, ওয়ার্ম, আর একটা হচ্ছে আমাদের হট। তো আমি টেম্পারেচারের মধ্যে বলছিলাম যে আমাদের কাস্টমার ভ্যালু যা আমাদের এইটা হচ্ছে এইভাবে হচ্ছে একটা ফানেল ক্রিয়েট হয়, কোল্ড, ওয়ার্ম, হট। আসলে
আপনি মনে করেন আসলে তো ফেসবুকে আমরা হচ্ছে যখন ফেসবুক মার্কেটিং বলতে পেইড মার্কেটিং আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক আসলে পেইড মার্কেটিংটাই পছন্দ করে। তো এটা মূলত পেইড মার্কেটিংটাই বোঝায় ফেসবুক মার্কেটিং মানেই। তো আপনি কি করেন, আপনার হচ্ছে একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আপনার কেউ মনে করেন জানে না, তো আপনি হচ্ছে ফেসবুকে কি করলেন, একটা অ্যাড দিলেন। তো অ্যাড দেওয়ার ফলে কি হইলো, আপনার হচ্ছে সে কি করবে, সেই অ্যাডটা ক্লিক করে আপনার প্রোডাক্টটা দেখবে, তাই না? তো সেখানে একটা আপনার ইনগেজ করবে বা একটা লাইক করবে বা একটা কমেন্ট করবে বা আপনার প্রোডাক্টটা এটা কী করবে, শেয়ার করবে। তো এরকমভাবে সে আপনার পেজের মধ্যে ঢুকে কি করতে পারে, বা আপনার অ্যাডসের মধ্যে ঢুকে সে আপনাকে দেখতে পারে, বা আপনার পেজটা কি করতে পারে, সে হচ্ছে স্ক্রলিং করে দেখতে পারে যে আসলে পেজের মধ্যে কি কি জিনিস আছে না আছে। তো এই জিনিসটা কিন্তু যখন আমরা কোনো একটা অ্যাড চোখে পড়ে তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখি যে আসলে পেজটার মধ্যে। আর আরেকটা কথা এখানে মনে রাখবেন, আপনি যে কোনো মানে অ্যাড রান করতে যান না কেন, সেটা কিন্তু ফেসবুকের একটা পেজের মাধ্যমে একটা রান করতে হয়, যে কোনো একটা পেজের আন্ডারে আপনাকে রান করতে হয়, ঠিক আছে? তো এইভাবে যখন আমাদের একটা অ্যাড আমাদের চোখের সামনে আসে তখন আমরা বিভিন্ন ধরনের কি ইন্টারেস্ট। আচ্ছা ভাইয়া, পেজটা কি আমাদের নিজের হতে হবে? না, আপনার নিজের হতে হবে তেমন না। আপনার হচ্ছে যে কোনো পেজের আপনি অ্যাডমিন থাকলে বা হচ্ছে আপনার নিজের পেজ থাকলে আপনি সেটা আন্ডার করতে পারবেন। ওটা কি যে ভাইয়া বিজনেস ফেসবুক পেজে ইয়া হয়, অ্যাড হয় পেজে? হ্যাঁ হ্যাঁ, বিজনেস পেজে আমরা দেখাই দিব, ঠিক আছে, কীভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে একটা অ্যাড আমরা যখন চোখে পড়ে তখন কি করি, একটা লাইক দিই বা একটা কমেন্ট করি বা এটার প্রাইস কত, এগুলো আমরা জিজ্ঞেস করি না? তো এগুলো কিন্তু যখন আপনি জিজ্ঞেস করেন বা যখনই আপনি ক্লিক করেন বা হচ্ছে কখনই আপনি ইন্টারেস্ট দেখান বা ক্লিক করেন বা একটা মানে স্ক্রলিং করতে থাকেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কি করে, সেটা কি করে যায়, আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায় না? মাঝে মাঝে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়। তো রিডিরেক্ট করে, হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে নিয়ে যায়। এই যে আপনাদের প্রথমে যে আমরা প্রথম যে মানুষটাকে আমাদের এই যে আমরা একটা লাইক 10 জন মানুষ মনে করেন বা 1000 মানুষ মনে করেন কি 1000 মানুষ আপনি একটা ফেসবুক অ্যাড সার্চছেন, সেখানে হচ্ছে 1000 মানুষকে আপনার আপনার ফেসবুকে কি করছে, ঢুকছে। মনে করেন 1200 মানুষ দেখছে, সেখানে হচ্ছে ক্লিক করে কি করছে, 1000 মানুষ সেখানে ঢুকছে। তো এই যে 1000 মানুষ আপনার ফেসবুকে ওয়েবসাইটে ঢুকলো, মনে করেন আমি ইভেলিতে ঢুকি, মনে করেন আমি একটা ফেসবুক থেকে মনে করেন দেখাই আপনাদেরকে, সবাই তো দেখতে পাচ্ছেন না ভাইয়া? জি জি। এটা কি আসলে ওই কুপন কালেক্ট যেটা করে, যে অ্যাড থেকে যেটা কুপন কালেক্ট করা হয়, এই রিলেটেড কাজ কি? না না ভাই, কুপন কালেক্টের দিন শেষ, ঠিক আছে? ফেসবুক এতটা স্ট্রং হয়ে গেছে, তাদের মানে প্রতিদিন চেঞ্জ আসতেছে ভাই, বুঝছেন? তো আপনি এখন এই কুপন টুপনের আসলে দিন শেষ হয়ে গেছে। ফেসবুক আপনার যদি একটু মানে চুল পরিমাণ ভুল পায় আপনাকে কিন্তু রেস্ট্রিক্ট করে দিচ্ছে এখন। তো আপনাদেরকে আরেকটা সাজেস্ট দিয়ে রাখবো, সবাই শুনে রাখেন। আমার ধরেন আমার একটা পেজ আছে, কিন্তু বাট আমার পেজটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনাদের আমি আরেকটা কথা বলে রাখি এখানে, আজকেই সেটা করে রাখবেন। আপনাদের যে মেইন আইডিটা আছে, ঠিক আছে, যে মেইন আইডিটা আছে তার যদি কারো যদি অপশনাল আইডি থাকে বা আরেক কোনো আইডি থাকে, সেটা হচ্ছে অপশনাল রাখবেন, মানে মেইন আইডিটা ইউজ করবেন না। আপনাদের যে কোনো একটা ফেক আইডি রাখবেন বা হচ্ছে আপনার অন্য একটা আইডি থাকবে, মেন আইডিটা বাদে ওই যেটা হচ্ছে আপনার ফেক বা আরেকটা অপশনাল আইডি আছে, আর যদি না থাকে একটা আইডি তৈরি করে রাখবেন। যখন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমরা বিজনেস ম্যানেজার বা ফেসবুকে আমরা ডিপলি আলোচনা করতে যাব, তখন হচ্ছে আমাদের পেজ লাগবে। তো আমাদের যে মার্কেটিং করার জন্য ক্যাম্পেইন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করার জন্য বা আমাদের হচ্ছে চর্চা করার জন্য যে জিনিসগুলো দরকার হবে আমাদের, সেটার জন্য আমরা ওই ফেক আইডিটা ইউজ করব। তো প্রত্যেকেই অপশনাল একটা আইডি রাখবেন, কারণ মেইন আইডি দিয়ে আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন তখন হয়তো আপনার কোনো একটা ছোটো ভুলের কারণে আপনার কিন্তু মানে পেজটা হচ্ছে কী হয়ে যেতে পারে, প্রোফাইলটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে। তখন সেটা হচ্ছে মানে ফেসবুকের কাছ থেকে নিয়ে আসা অনেক ঝামেলার একটা ব্যাপার। তো সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি এই জন্যই যে আসলে প্রত্যেকে আপনারা একটা এক্সট্রা আইডি রাখবেন, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। যখন আপনার মনে হবে যে না আমি পারফেক্ট এখন, তো তখন আপনি কি করবেন,
আস্তে আস্তে আপনার মেইন আইডি থেকে আপনি নিজস্ব মানে আপনার বিজনেস পেজ বা হচ্ছে আপনার কি করবেন, আপনার বিজনেস ম্যানেজারগুলো তৈরি করে নেবেন। ঠিক আছে, আচ্ছা সবাই ভাইয়া, একটা অপশন আইডি করে রাখবেন, বা যদি না থাকে আমার আসলে রেস্ট্রিক্টেড আইডিতে প্রায় 1000-এর বেশি ফলোয়ার আছে, লাইকার আছে। আমার একটা পেজ, একটা আপনার এটা রানিং কতদিন পেজ। হয়েছে? আমার এটা 3 মাস ক্রস করছে আর কি। 3 মাস ক্রস করলে ভাইয়া হবে না, আপনার যদি 30 দিনের মধ্যে রিভিউ করতেন তাহলে করতে পারতেন। না না, আমি রিভিউ করছি, বাট ওনারা আর হচ্ছে পরে এটা করে নাই। প্রথমে একটা রিভিউ করার পরে আচ্ছা, ওনারা আপনি এটা আমাকে অ্যাক্টিভ করে দিয়েছেন। স্ক্রিনশট দিয়ে একটু মানে ইনবক্সে দেখায়েন, ঠিক আছে? আচ্ছা, আমি এখনই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে ফার্স্টে আমরা লিখছিলাম যে ফেসবুক থেকে ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে ওয়েব অ্যানালাইটিক্স। তো আমাদের দেখেন এই যে এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন ফেসবুক স্ক্রলিং করি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ফেসবুক কিন্তু প্রত্যেকটা অর্গানিক 5টা পোস্টের পরে কিন্তু একটা করে অ্যাড দেখায়। এটা কি আপনারা সবাই খেয়াল করছেন? যদি খেয়াল না করেন আজকে থেকে খেয়াল করবেন, এটা ফেসবুকের অ্যালগোরিদম যে আপনার প্রত্যেক 5টা পোস্টের পরে একটা করে আপনাকে অ্যাড দেখাবে। যেমন ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা। আমার একটু নেটের প্রবলেম, এই জন্য হচ্ছে দেখাচ্ছে না মনে হয়, আপডেট ইয়াগুলো দেখাচ্ছে না। আপনার ফেসবুকে আপনি মানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে 5টা পোস্টের পরে কি দেখায়, আপনাকে একটা অ্যাড দেখায়, যে কোনো কোম্পানির হোক, যে কোনো গুগলের হোক, বা যে কোনো একটা অ্যাড দেখাবে আপনাকে, মাস্ট বি। তো এরকম আমাদের বিভিন্ন, আমরা কি করি, মনে করেন যে এইখানে হচ্ছে আমরা কি করি, লাইক করি বা কমেন্ট করি বা শেয়ার করি, বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করি, এই যে যেমন ধরেন বিবিসি, তারা একটা কন্টেন্ট দিয়ে কি করছে, তারা হচ্ছে মানে একটা নিউজ করছে, আমরা এখানে কি করি, ক্লিক করি না, ক্লিক করে কিন্তু আমরা ভিজিট করি। তো ভিজিট করে আমরা কি করি, এই যে মূল পাতায় যাই, তারপরে করোনা ভাইরাস এই পাতায় যেতে পারি, বা ভিডিও দিতে পারি, বা আমরা কি করতে পারি, স্ক্রলিং করি, এরকম করে থাকি। এরকম আমরা যখন কোনো প্রোডাক্ট ই কমার্স সাইটে ঢুকি, মানে আমাদের যখন ই কমার্স সাইট থাকবে, কখন ফেসবুক অ্যাড দেখে আমরা যখন কোনো ক্লিক করার পরে আমাদের একটা ই কমার্স সাইটে কিন্তু নিয়ে আসে। তো ই কমার্স সাইটে নিয়ে আসার ফলে আপনি কি করেন, এই যে তাদের এই যে ইভ্যালির, মনে করেন আপনি ইভ্যালির একটা প্রোডাক্টে ওই একটা অফার দিচ্ছিল, তো সেই অফার আপনি ঢুকে কি করছেন, এই পেজে চলে আসছেন। তো পেজে চলে আসার পরে কি আপনি এখানে কিন্তু কয়েক সেকেন্ড, মানে এখানে আপনি কয়েক সেকেন্ড রিটেনশন রাখছেন। তো আপনি কতক্ষণ এখানে থাকলেন, বা আপনি হচ্ছে কোন কোন পেজে, এই যে আমাদের এই যে এখানে যে জিনিসগুলো দেখতেছি, যে অল শপস, গিফট কার্ড, ক্যাম্পেইনস, টপ আপ, এক্সপ্রেস, T20, T10, নিউজ ফিড, মার্চেন্টেন জোন, হেল্প, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা পেজ নামে পরিচিত ওয়েবসাইটের। আবার এই যে এখানে দেখেন ক্যাটাগরিজ, এই বিভিন্ন ক্যাটাগরিজগুলো আমি দেখি, বা আমি হচ্ছে এই যে ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমি কী করতেছি, ভিউ করতেছি। তো দেখুন আমরা কি স্ক্রলিং করি, মনে করেন স্ক্রলিং করার পরে আমরা কি করতেছি, একটা প্রোডাক্টে ক্লিক করলাম, ঠিক আছে? প্রোডাক্টে ক্লিক করার পরে কি করতেছি আমরা, আবার মনে করেন যে আমরা হচ্ছে প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের অ্যাড টু কার্ট করলাম। তো এরকম আমাদের অ্যাড টু কার্ট করি, তারপরে আমরা কি একটা প্রসেসে কিন্তু একটা প্রোডাক্টের আমরা প্রসেস কিন্তু চেক আউট পেজ চলে যায়। এরকম আমরা বিভিন্ন ধাপ কিন্তু একটা ওয়েবসাইটে এসে কিন্তু ফলো আপ করি। এটা প্রত্যেকেই করে, যারা হচ্ছে মানে অনলাইন শপিংয়ের সাথে জড়িত, বা হচ্ছে শপিং করে, বা একটা কাস্টমারের কাজটা করে থাকে। তো আপনি যখন এই যে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, যে আপনি যখন ফেসবুক অ্যাডে, এই যে আমাদের যে ফেসবুক, এখানে আমি একটা অ্যাড সার্চছিলাম, তো এই অ্যাডের মাধ্যমে কি করছেন, আপনি ইভেলে একটা অ্যাড সার্চে সেই অ্যাডটা দেখে আপনি ক্লিক করে কি করছেন, ইভেলের একটা পেজে চলে গেছেন। এই যে মনে করেন যে এরকম মনে করেন 1500 মানুষকে হচ্ছে ফেসবুক ইভেলি এই ফেসবুক অ্যাডসটা দেখাইছে, অডিয়েন্সকে দেখাইছে। তো সেখান থেকে আমাদের কয়শো গেল, 1000 মনে করেন আপনার কি পেজে গেছে না, আর বাকিগুলো মনে করেন যে ক্লিক করে নাই, মানে লাইক দিছে বা কমেন্ট করছে, বা হচ্ছে কি ক্লিক করে নাই। ক্লিক না করলে তো আপনার হচ্ছে ওইটাকে বলে আমাদের হচ্ছে কার্সল পোস্ট, সেটা আমরা বুঝাই দেবো। কার্সল পোস্টের মাধ্যমে আমাদের ক্লিক করতে হয়, ক্লিক করলে আমরা কি ওয়েবসাইটে চলে যাই। তো একজন মানুষ কী করছে, সে মনে করেন 1500 মানুষকে পৌঁছাইছে, সেখান থেকে 1000 মানুষ ক্লিক করে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ঢুকছে। তো ওয়েবসাইটে ঢোকার যে ঢুকলো, এই যে 1500-র মধ্যে দেখাইছে, 1500-র মধ্যে ঢুকলো কয়জন, 1000 জন। এই যে 1000 জন ঢুকলো, মানে ক্লিক করার সাথে সাথে ঢুকে পড়লো, এগুলো হচ্ছে আমাদের কি
কোল্ড ট্রাফিক। এগুলো কি আমাদের? এগুলো হচ্ছে আমাদের কোল্ড ট্রাফিক, ঠিক আছে? তো কোল্ড ট্রাফিক কারা? তাহলে আমরা বুঝলাম যে মানে প্রথমেই আমাদের ফেসবুক অ্যাডটা দেখি যারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকে ফেলছে তারাই আমাদের হচ্ছে কি কোল্ড ট্রাফিক। তো তারপরে আমাদের কি করে, মনে করেন যে এই 1000 জন মনে করেন কোল্ড ট্রাফিক আমাদের। তারপরে আমাদের অন ট্রাফিক হয় কারা? এই যে মনে করেন যে যখন আমরা হচ্ছে এই যে ইভারিতে গেলাম, তো পেজে আসার তারা কিন্তু অলরেডি পেজে আসছে, যখন এই যে পেজে চলে আসলো তখনই তারা কিন্তু আমাদের কি কোল্ড ট্রাফিক, এটা খেয়াল রাখবেন। যখন আমি কি করব, এই যে আমি বলছিলাম যে আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন পেজ আছে, এই জিনিসগুলোতে যখন ক্লিক করে বা হচ্ছে পেজটাকে স্ক্রলিং করে বিভিন্ন অনেক সময় 5 মিনিট বা 10 মিনিট সময় কাটায়, বা বিভিন্ন প্রোডাক্টে সে কী করতেছে ক্লিক করে সে অ্যাড টু কার্টে যাচ্ছে, বা মার্চেন্ট জোন বা হচ্ছে নিউজ ফিড বা হেল্প জোন বিভিন্ন জিনিস জানার চেষ্টা করতেছে, বিভিন্ন ক্লিক করতেছে। প্রত্যেকটাই কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখবেন, এই যে আমরা প্রত্যেকটা জিনিস কি ক্লিক করতেছি এগুলো প্রত্যেকটা এক একটা ইভেন্ট। এটা যখন হচ্ছে খুব মানে ইনডিপলি আমরা যখন পিক্সেল সেট আপ করবো ফেসবুকে, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব গুগল অ্যানালাইটিক্স বা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহারের সময়। তো এটা নিয়ে আমাদের যদি সুযোগ হয় আমরা এটা তখন বলে দেব। তো এই যে আমরা ক্লিক করলাম এগুলো প্রত্যেকটা এক একটা ইভেন্ট হিসেবে কাজ করে আমরা জানি। তো ইভেন্টগুলো হচ্ছে যে আমরা অল শপে গেলাম, গিফট কার্ডে গেলাম, মনে করেন এই যে এই পিকচারটা থেকে আমি এই প্রোডাক্টটাতে আমি ক্লিক করলাম, এটা কী ছিল বাই নাওতে ক্লিক করলাম। যে আপনি বাই নাওতে ক্লিক করার ফলে আপনাকে কোথায় নিয়ে গেল, এই যে আমাদের একটা পেজে নিয়ে আসে, এই যে এখানে নিয়ে আসলো না আমাদের, এটা কিসে ক্লিক করছিলাম আমরা বাই নাওতে ক্লিক করছিলাম। আপনি কি করলেন, তারপর অ্যাড টু কার্ট করলেন। তো অ্যাড টু কার্ট করার পরে কিন্তু আমাদের কি করতে হয়, অ্যাকাউন্ট দিতে হয়, মানে আমাদের পেমেন্ট মেথড দিতে হয়। তো আমি কি করলাম, মনে করেন যে অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়ে আমি হচ্ছে প্রোডাক্টটা কিনলাম না। আমরা যারা হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করি এরকম অনেকেই করি যে অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়ে আমরা কিন্তু কিনি না অনেকেই, তো আমরা ওইখান থেকে ঘুরে আসি। তো আপনি এখান থেকে ঘুরে আসলেন, এই যে আপনি মানে পেমেন্ট ফুল প্রসেসটা কমপ্লিট করেন নাই, আপনি কিন্তু অ্যাড টু কার্ট পর্যন্ত গেছেন। কী করছেন, ফেসবুক পেজে আপনি ওয়েবসাইটে ঢুকছেন একটা অ্যাডসের মাধ্যমে, তারপর বিভিন্ন পেজ দেখছেন বা হচ্ছে একটা প্রোডাক্টে আপনি ক্লিক করছেন, পেজ প্রোডাক্টগুলোকে কী করছেন আপনি অ্যাড টু কার্ট পর্যন্ত গেছেন। এরকম আপনি 100টা বা 10টা বা 5টা বা 15টা প্রোডাক্টের মধ্যে ঢুকতে পারেন। তো এরকম মনে করেন ঢুকেছেন, তো এইভাবে যাওয়ার ফলে আপনি মনে করেন যে অ্যাড টু কার্ট থেকে ঘুরে আসছেন। এই যে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট কী করলাম, যে একটা ঢোকার পরে বিভিন্ন পেজের মধ্যে ঢোকার পরে আমরা কী করলাম, একটা প্রোডাক্টে ক্লিক করছি, ক্লিক করে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছি, কিনি নাই কিন্তু, এখানে খেয়াল রাখবেন আমরা এখানে কিন্তু কিনি নাই। এই যে আমরা বিভিন্ন হেল্প সেন্টারে কল দিচ্ছি বা প্রোডাক্টের সম্পর্কে জানার চেষ্টা করতেছি, বিভিন্ন রিভিউ দেখার চেষ্টা করতেছি, বা বিভিন্ন কী করতেছি এই প্রোডাক্টের সম্পর্কে জানার চেষ্টা করতেছি। তো এই যে আমরা যে টাইমটা স্পেন্ড করতেছি, এরকম যারা করে, এরকম যে কাস্টমারগুলো করে বা আপনি করেন বা যারা করে, তারা হচ্ছে আমাদের কি অর্ম ট্রাফিক। মনে রাখবেন এটা তারা কি আমাদের অর্ম ট্রাফিক। অর্ম ট্রাফিক কারা? তাহলে এই যে আমরা ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে আসার ফলে যখন আপনি অ্যাড টু কার্ট পর্যন্ত বিভিন্ন পেজ কি ভিজিট করবেন, তখন সেগুলো কি হবে, অর্ম ট্রাফিক হবে। তো এটা হচ্ছে আমাদের অর্ম ট্রাফিক। আর হট ট্রাফিকটা হচ্ছে কি আমাদের, আপনাদেরকে সহজভাবে বলে দেই, হট ট্রাফিকটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আসার ফলে যখন আপনি একটা প্রোডাক্ট কিনে ফেলবেন, মনে করেন ইভেনিতে অ্যাড টু কার্ট পর্যন্ত আমরা গিয়েছিলাম, তো অ্যাড টু কার্ট পর্যন্ত যাওয়ার ফলে আমরা কী করছি, পেমেন্ট মেথডটা প্রসেস করে দেওয়ার ফলে আমাদের কি প্রোডাক্টটা কিন্তু কিনা হয়ে গেল। এই যে একটা প্রসেসের মাধ্যমে আপনি আসলেন এখানে, এই যে একটা প্রোডাক্ট আপনি কিনে ফেললেন, এইটা হচ্ছে আপনার হট ট্রাফিক। তাহলে আপনার বিজনেসের কোল্ড ট্রাফিক, অর্ম ট্রাফিক আর হট ট্রাফিক কারা, আশা করি বুঝতে পারছেন। আমি আবার একটু সামারি করে দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে আপনাদের একটু সহজ হবে। কোথায় ছিল যেন আমাদের এখানে। তো ফেসবুক অ্যাডের মাধ্যমে যখন আমাদের ক্লিক করে আপনি একটা ওয়েবসাইটে ঢুকে যান, আপনি যে কোনো একটা মানে অ্যাডস দেখেন না কেন বা আপনি পেজ ভিজিট করেন না কেন, যে কোনো একটা ওয়েবসাইটে যখনই চলে যান, যে কয়জন চলে যায় ওরাই হচ্ছে আমাদের কি কোল্ড ট্রাফিক। কোল্ড ট্রাফিক মানে কি, এখানে বলতে পারেন যে আসলে আমাদের অডিয়েন্স, মানে কারা প্রবেশ করলো, ভিজিটর, মানে একটা ফার্স্টে অ্যাডটা ক্লিক করে আপনার যারাই প্রবেশ করেছে আপনার ওয়েবসাইটে মানে ঢুকে পড়েছে, তারাই কি আপনার কোল্ড ট্রাফিক। এই পর্যন্ত আপনার কোল্ড ট্রাফিক। মনে করেন 5000 লোক ঢুকছে বা 1 লক্ষ লোক ঢুকছে আপনার মানে ক্লিক করে, এরা হচ্ছে আমাদের কি কোল্ড ট্রাফিক।
আর এই যে 5,000 বা 1,000 লোক ঢুকলো, এদের মধ্যে দেখবেন আপনার কি করবে, মনে করেন 500 মানুষ কি করে, সবাই তো আর প্রোডাক্ট কিনবে না বা অ্যাড টু কার্ট পর্যন্ত যায় না, এটা তো আমরা জানি, তাই না? তো এখানে হচ্ছে দেখবেন যে আসলে প্রত্যেকে কিন্তু প্রোডাক্ট কিনবে না। আমাদের অ্যাড দেখার পর সে অ্যাট্রাকশন, মানে অ্যাডটা দেখে সে অ্যাট্রাকশন হয়েছে, তার হচ্ছে প্রোডাক্টটা ভালো লাগছে, সে কিন্তু ঢুকছে ওয়েবসাইটে, তারা আমাদের কোল ট্রাফিক ছিল। আর এই 1,000 জন যে আমাদের ঢুকছে, এই 1,000 জনের মধ্যে মনে করেন যে 500 কী করছে, তারা হচ্ছে মনে করেন ওই প্রোডাক্টটার প্রাইস দেখতেছে, মানে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, মানে স্ক্রলিং করে দেখতেছে, সে বিভিন্ন পেজে রিভিউ দেখতেছে, বা হচ্ছে সে দেখতেছে যে আমাদের নিউজ ফিডের মধ্যে, ওয়েবসাইটের নিউজ ফিডের মধ্যে সে কী করতেছে, নিউজ ফিডের মধ্যে দেখতেছে প্রোডাক্টের রিভিউটা কেমন, এরকম কিন্তু সে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে। তো এই যে অ্যাড টু এভাবে টাইম স্পেন্ড করে সে একটা পর্যায়ে কী করে, অ্যাড টু কার্ট পর্যন্ত যায়। অ্যাড টু কার্ট পর্যন্ত যখন যায়, এইভাবে অ্যাট্রিবিউটগুলো দেখায়, তার ইন্টারেস্টগুলো দেখায়, একটা ভিজিটর যখন তার কী করে, ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর, এটা মনে রাখবেন। ট্রাফিক মানে হচ্ছে আমাদের, ট্রাফিকটা মানে হচ্ছে আমাদের ভিজিটর, মানে ওয়েবসাইটে ভিজিটর যারা প্রবেশ করে তারাই, অর্থাৎ অডিয়েন্স বা আপনি মনে করেন আপনি একটা ক্লিক করেন, সেখানে আপনি একজন ভিজিটর বা অডিয়েন্স হয়ে গেলেন। তারপরে হচ্ছে আমাদের দেখেন, এই যে বললাম যেটা, এই যে বললাম যে 1,000 মানুষ আমাদের ওয়েবসাইটে ক্লিকের পরে চলে গেল, সেখান থেকে 500 মানুষ কী করলো, অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে। এই যে 500 মানুষ অ্যাড টু কার্ট পর্যন্ত গেল আমাদের, এরা হচ্ছে আমাদের কি অর্ম ট্রাফিক, এরা হচ্ছে আমাদের কি ট্রাফিক, অর্ম ভিজিটর। এদেরকে নিয়ে আমরা পরবর্তীতে আবার ক্যাম্পেইন করতে পারবো, ঠিক আছে? তো এই যে 1,000, এদেরকে নিয়ে আমরা পরবর্তীতে ক্যাম্পেইন করতে পারবো। এই যে তারপরে আমরা আরেকটা বললাম কি, হট ট্রাফিকের কথা বললাম। হট ট্রাফিক কারা, এই যে অ্যাড টু কার্ট করা পরে যে আপনার বিভিন্ন মনে করেন এই 500, এই 1,000 জনের মধ্যে মনে করেন 200 জন মানুষ কি, মানে 100 জন মানুষ কী করেন, ওই প্রোডাক্টটা কিনে ফেলছে। যারাই কিনে ফেলবে তারাই কি আমাদের একটা পারচেস করবে, তারাই হচ্ছে আমাদের হট ট্রাফিক, আন্ডারস্ট্যান্ড? যারাই মনে প্রোডাক্ট কার্ট পর্যন্ত যাবে তারা হচ্ছে আমাদের অর্ম ট্রাফিক, আর যারা হচ্ছে আমাদের মানে প্রোডাক্ট ঘোরাঘুরির ফলে কিনে ফেলবে তারা আমাদের কি হট ট্রাফিক। তাহলে আশা করি কোল ট্রাফিক, অর্ম ট্রাফিক আর হট ট্রাফিকটা বুঝছেন। আরেকবার বলে দিচ্ছি যে কোল ট্রাফিকটা আমাদের ফেসবুক অ্যাডস বা যে কোনো মাধ্যমে সে কি প্রবেশ করুক না কেন, যখনই আমাদের ওয়েবসাইট প্রবেশ করে তারাই হচ্ছে আমাদের কোল ট্রাফিক, প্রথম পর্যায়ের ট্রাফিক। আর যখনই কী করে, সে ওয়েবসাইটে ভিজিট করে আমাদের সেখান থেকে কিছু মানে ভিজিটর কী করে, তারা প্রোডাক্টের মাধ্যমে অ্যাড টু কার্ট পর্যন্ত যায় বা বিভিন্ন পেজ ভিউ করে বা অ্যাড টু কার্ট পর্যন্ত যায়, সেটা অ্যাট্রিবিউট দেখায়। তো সেটা হচ্ছে আমাদের কি অর্ম ট্রাফিক। আর যখনই কী করবে, একজন ভিজিটর কী করবে, একটা প্রোডাক্ট কিনে ফেলবে বা পারচেস করে ফেলবে, তখনই সেটা মনে করেন কি আমাদের, সেটা আমাদের হট ট্রাফিক। তাহলে আমাদের বোঝা গেল যে প্রথম ধাপে যারা প্রবেশ করে তারা আমাদের, যারাই প্রবেশ করুক 1,000 2,000 যাই প্রবেশ করুক তারা আমাদের কোল ট্রাফিক। আর যারা হচ্ছে আমাদের কি অ্যাড টু কার্ট বা হচ্ছে বিভিন্ন পেজ ঘুরে দেখতেছে বা বিভিন্ন ক্লিক করতেছে, স্ক্রলিং করতেছে, টাইম স্পেন্ড করতেছে অনেকক্ষণ, তারা আমাদের কি অর্ম ট্রাফিক। আর যারা হট ট্রাফিক, কারা যখনই আমাদের প্রোডাক্টটা কী করবে, কিনে ফেলবে বা পারচেস করে ফেলবে, তখনই সেটা হয়ে যাচ্ছে কি আমাদের হট ট্রাফিক। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এটার কাজটা কি? এই যে আপনি যে বললেন যে কোল ট্রাফিক, অর্ম ট্রাফিক, হট ট্রাফিক, এগুলো আমরা কেন করব? ফেসবুক ফানেলে এটা কেন কাজ করে এখন আপনাদের দেখাচ্ছি। তো আপনি এই যে আমরা কোল ট্রাফিক, অর্ম ট্রাফিক আর হচ্ছে আমাদের কি বললাম হট ট্রাফিক, এই তিনটা এখানে কিন্তু আমাদের একটা ফানেল। এই কোল ট্রাফিক আমাদের ছিল কয়জন, 1,000 জন। খুব ভালো করে শুনবেন, এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফেসবুক ফানেলের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এত গুরুত্বপূর্ণ যে আপনি ফেসবুক মার্কেটিং করবেন, তো আপনি এটা অবশ্যই জানা রাখতে হবে। তো কিভাবে কাজ করে এই ফানেলটা আসলে, তো আমরা কোল ট্রাফিক চিনলাম, অর্ম ট্রাফিক চিনলাম, হট ট্রাফিকও চিনলাম। এখন আমাদের ফানেলের কাজটা কি? তো আপনার ফানেলের কাজটা হচ্ছে এই যে আপনি ফেসবুকে, আমি বলছিলাম যে খুব মানে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। এই যে আমরা যে ফার্স্টে মনে করেন যে 1,000 কোল ট্রাফিক আমাদের ওয়েবসাইটে ঢুকেছে, তো 1,000 ওয়েবসাইটে ঢোকার ফলে কি হয়েছে, এই যে এগুলো ঢুকতেছে বা অর্ম ট্রাফিক হচ্ছে, বা 500 জন কী হচ্ছে আমাদের অর্ম ট্রাফিক হচ্ছে, 100 জন আমাদের কি পারচেস করছে। এই যে আমাদের বিভিন্ন ডেটা 500, 1,000, 100 এরকম যে ডেটা, এগুলো কিন্তু আমরা হচ্ছে ট্র্যাকিং করতে পারি। তো আমাদের ডাটা লেয়ার সেট আপ করে আমরা কি করতে পারি, এগুলো ট্র্যাকিং করে রাখতে পারি। তো এটা আমরা যখন ফেসবুক পেজে আলোচনা করি, আমরা জাস্ট মনে রাখেন যেগুলো আমরা ট্র্যাকিং করে রাখতে পারি বা ফেসবুক পেজের মধ্যে আমরা ট্র্যাক করতে পারি। তো মনে করো আমাদের ফেসবুক পিক্সেল সেট আপ করা ছিল বা ট্র্যাক করা ছিল, তো
ফার্স্টে মনে করি আপনি একটা ক্যাম্পেইন ছাড়ছেন, তো সেখান থেকে আপনার 1000 মানে প্রবেশ করছে। তো এই যে 1000 এটা কোল্ড ট্রাফিক ছিল আপনার 1000 জন, আর অন ট্রাফিক ছিল কয়জন? মনে করেন এখান থেকে আপনার 500 ছিল কি অন ট্রাফিক, ঠিক আছে। মানে আপনি বিভিন্ন আপনি আপনার ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে, এই যে আমরা যে ওয়েব অ্যানালিটিক্সটা দেখছি বা ওয়েবসাইটে রাখছি, এখানে কিন্তু আমরা ডাটা সেট আপ করে বা হচ্ছে পিক্সেল সেট আপ করে বিভিন্ন টুল সেট আপ করে রাখছিলাম যে ট্র্যাকিং করার জন্য। তো ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে মনে করেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনার মনে করেন যে আপনার হচ্ছে কি ডাটাগুলো আমরা দেখতে পাবো যে আসলে কারা আমার মানে পেজ ভিউ করছে বা কোন পেজে ঢুকছে, বা হচ্ছে আমাদের কতটুকু স্ক্রলিং করে গেছে মানে পেজের মধ্যে, মনে করেন যে এই পেজে কে ঢুকছে, বা হচ্ছে আমাদের একটা কাস্টমার এই পেজে কয়জন ঢুকছে বা এই পেজে কয়জন ঢুকছে, কয়জন অ্যাড টু কার্টে ক্লিক করছে, এরকম এই ধরনের যে আমাদের মানে মানে অ্যাট্রাকশন দেখাচ্ছে বা আপনি দেখাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব মানে মানে ই করে ট্র্যাক করে রাখতে পারি ফেসবুক সেটআপের মাধ্যমে, পিক্সেল সেটআপের মাধ্যমে। তো এই জিনিসগুলো আমরা কিসের মাধ্যমে ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে দেখতে পাই, এই জিনিসগুলো আমরা সেট আপ করে রাখতে পারি। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার এই যে বললাম যে অন ট্রাফিকের মধ্যে এই যে 500 জন আমরা কি করছিলাম রাখছিলাম হচ্ছে মনে করো অন ট্রাফিক, যারা ক্লিক করছিল বা পেজ ভিউ করছিল বা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট পর্যন্ত গেছিলো, এইরকম ছিল আমাদের 500 জন। আর হট ট্রাফিক ছিল কয়জন? আমাদের 100 জন। এই যে 1000, 500, 100 এরকম আমরা কি করতে পারি, এই 1000 পরবর্তীতে যখন আমরা একটা ক্যাম্পেইন করব তখন আমরা এদেরকে নিয়ে রিমার্কেটিং করতে পারি। কিভাবে রিমার্কেটিং মানে কি, এই যে আপনি যে 1000 মানুষের ডাটা পাইছেন, এই যে 1000 মানুষের যে আপনি ইন্টারেস্ট পাইছেন, এইদেরকে নিয়ে আপনি কি করতে পারেন, একটা ফানেল ক্রিয়েট করে এই ফানেলটা থেকে নিয়ে আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। আর এটা হচ্ছে আপনার পাওয়ারফুল মার্কেটিং, আর এটাই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। স্মার্ট মার্কেটার যারা হচ্ছে তারা এই কাজটাই করে। এই যে আমরা যারা বুস্টিং করি বা হচ্ছে অনেকেই বুস্ট করে, এটা তারা তো হচ্ছে মানে জাস্ট বুস্ট করে একটা পেজে ঢুকে বুস্ট করে দেয়, এটা তাদের হচ্ছে মানে জাতীয় বুস্টিং যেটাকে বলে। আর আমরা যারা স্মার্ট মার্কেটার হিসেবে কাজ করব তারা অবশ্যই ফানেল ক্রিয়েট করে হচ্ছে এই জিনিসগুলো কাজ করব, কারণ ফানেল ক্রিয়েট করে এই যে বেনিফিটটা এইরকম এখন দেখতে পাবেন যে আসলে কতটা মানে পাওয়ারফুল কাজ করে। এই যে আমি বলেছিলাম যে আমাদের 1000 মানে আমাদের ভিজিটর আছে 1000 কোল্ড ট্রাফিক, অন ট্রাফিক আছে 500, হট ট্রাফিক আছে আমাদের কত 100 পারচেস করছে মনে করেন। আমি মনে করেন যে এই যে আমি 1000 জন পেয়ে গেছি, কিন্তু এখানে 1000 জন ভিজিটর পেয়ে গেছি। এখন মনে করেন এই 1000 জনকে টার্গেট করে আমি যদি পরবর্তীতে আরেকটা ক্যাম্পেইন ছাড়ি, তো এখান থেকে কি আমি আরও 500 জন 1000 জনকে এখানে টার্গেট করে আমি কি আরও এখান থেকে 50 জন বা হচ্ছে 10 জন বা হচ্ছে 50 জন কি অ্যাড টু কার্টে নিতে পারবো না? অবশ্যই কিন্তু পারা সম্ভব, কারণ এই যে 1000 জন বা 1500 জন যে আপনার এখানে ওয়েবসাইটে ঢুকছে তারা কিন্তু অবশ্যই কি আপনার প্রোডাক্টের প্রতি, আপনার ওয়েবসাইটের প্রতি তাদেরকে একটা ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট না থাকলে সে কিন্তু তারা ঢুকবে না কখনো। ইন্টারেস্ট অবশ্যই আছে, ফেসবুক কিন্তু এই ডাটাগুলো জানে, ফেসবুক বুঝতে পারে, আর ফেসবুক মানে হিউজ পরিমাণে তাদের কাছে মানে ডাটা আছে যেটা নিয়ে তারা কাজ করতেছে। তো এইভাবে হচ্ছে আপনি এই কোল্ড ট্রাফিকগুলোকে নিয়ে পরবর্তী ক্যাম্পেইন রান করতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই যে দেখেন যারা অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, কয়জন গেছে আমাদের 500 জন কিন্তু অ্যাড টু কার্টে গেছে। যারা আমাদের অ্যাড টু কার্টের মধ্যে গেছে এই 500 জন, আপনি নিজেকে দিয়েই বিবেচনা করবেন। আমরা যখন ইভ্যালি বা দারাজ থেকে শপিং করতে যাই, যারা অ্যাড টু কার্টে যাই, মাঝে মাঝে ঢুকে দেখেছি আসলে আমি এটা কিনে আমার কিন্তু কেনার আগ্রহ আছে, অনেক আগ্রহ আছে, ঠিক আছে। তো আপনাদের মনে দেখেন যে এখানে মানে অনেক আগ্রহ থাকার ফলে কি করেন, হয়তো আজকে কিনবেন না, হয়তো 2 দিন পরে কিনবেন, এটা কিন্তু আপনার মনের মধ্যে আপনি কিন্তু এটা প্রকাশ করতেছেন না, কিন্তু আপনি কিনবেন। যদি আজকে কিনেন না, অ্যাড টু কার্টে ঢুকছেন, আপনার কিন্তু এটার প্রতি ফুল ইন্টারেস্টেড আছে যে আপনি আজকে অ্যাড টু কার্টে বা টাকার প্রবলেম বা এই প্রবলেম সেই প্রবলেমের কারণে কিনেন নাই, কিন্তু আপনি 2 দিন পরে বা 3 দিন পরে কিন্তু কিনতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ইন্টারেস্টটা কিন্তু আমি জেনে গেলাম। তো আমি যদি এখন এই যে 500 জনকে টার্গেট করে আমি যদি এই অন ট্রাফিককে টার্গেট করে যদি আমি অ্যাড ক্যাম্পেইন একটা ছেড়ে দেই এই 500 জনকে টার্গেট করে, তো এখান থেকে কি আমাদের 100 সেল বা 200 সেল বা 50টা সেল আসা সম্ভব না? অবশ্যই সম্ভব। কি বলেন আপনারা? আপনি যখন অ্যাড টু কার্টের কাস্টমারগুলোকে অ্যাড টু কার্ট পর্যন্ত নিয়ে গেলেন, তখন হচ্ছে সেখান থেকে আপনার কিন্তু পূর্ণ ইন্টারেস্টেড থাকে, আপনি নিজেদেরকে দিয়ে বিবেচনা করবেন এই 500 জনকে যদি পরবর্তী আপনি টার্গেট করে অ্যাড দেখাইতে পারেন আরেকটা প্রোডাক্টের, তো সেইটা ক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেখান থেকে আপনি কিন্তু 50টা সেল আপনি পেতে পারেন।
50টা সেল আপনার পাওয়া কিন্তু পসিবল। কেন পসিবল? কারণ আপনার এই যে অ্যাড টু কার্ট, তাদের হয়তো ওই দিন টাকা ছিল না, বা আপনি যদি আবার অ্যাডটা তাদেরকে দেখান, সে কিন্তু কি করতেছে, তার কিন্তু ওই দিন কেনার সম্ভাবনাটা থাকে হচ্ছে কি 80% তাদের কেনার সম্ভাবনাটা থাকে। তখন হয়তো কী করবেন আপনি, তখন হচ্ছে আপনি তখন প্রাইস ছিল হচ্ছে প্রোডাক্টের 50 টাকা, তখন আপনি কী করবেন, এই যে 500 জনকে যে দেখাচ্ছেন, তখন আপনি তাদেরকে কেনার জন্য কি করতে পারেন, তাদের তো আপনি জানেন যে ফুল ইন্টারেস্টেড, তারা অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, তার মানে তারা আরেকটা অপশনে গেলেই তারা কি আমাদের প্রোডাক্টটা কিনতে পারবে। তাদেরকে একটা হট অফার দিতে হয়, তখন তাদেরকে এমন একটা অফার দিলেন যে ভাই আপনি যদি 2 দিনের মধ্যে নেন, এটা হচ্ছে আপনি 50 টাকার প্রোডাক্ট আপনি 30 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এই যে এইভাবে আপনি যদি অফারটা ডিল করে দেন, তখন কিন্তু সে অবশ্যই অ্যাডটা দেখবে, সে কিন্তু অবশ্যই কী করবে, আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেবে, অর্থাৎ অ্যাড থেকে আপনার কি ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিয়ে নেবে। এই যে আমরা 500 জনকে টার্গেট করে আমরা কি করলাম, এই 50টা কিন্তু পারচেস পেলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা অন ট্রাফিককে টার্গেট করে কিন্তু আমরা একটা সেল জেনারেট করতে পারি, যেটা খুব পাওয়ারফুল একটা টুল হিসেবে কাজ করে আমাদের। আবার তারপরে মনে করেন আরেকটা যেটা হচ্ছে আমাদের এই যে আমরা পারচেস করলো, বলছিলাম যে 1000 ভিজিটর ঢোকার ফলে আপনার 500 জন গেছে আপনাদের অ্যাড টু কার্টে, আর 100 জন আমাদের কী করছে, 100 জন হচ্ছে আমাদের পারচেস করছে, মানে 100টা প্রোডাক্ট কিনে ফেলছে 100টা। তো এই যে 100 জন প্রোডাক্ট কিনে ফেলছে, এরা কিন্তু আমাদের হট ট্রাফিক ছিল। এখন আপনি যদি এই হট ট্রাফিকগুলোকে কাজ করেন, আপনি যদি একটা ক্যাম্পেইন চান এই 100 জনকে টার্গেট করে, কয়জন, এই যে এই 100 জনকে, মাত্র এদেরকেই শুধু আপনি একটা দেখাবেন। আপনার টার্গেট কি, আপনি এই 100 জন মানুষকে আপনার প্রোডাক্টটা দেখাবেন। এখন মনে করেন এরা হচ্ছে আপনার একটা ঘড়ি মানে টি শার্ট ছিল, টি শার্ট কিনেছিল। তো এখন আপনি মনে করেন এদেরকে তাদের টি শার্টের প্রতি আগ্রহ আছে, তো আপনি তাদেরকে কি করতে পারেন, একটা ক্যাম্পেইন, তাদের জন্য একটা ক্যাম্পেইন রেড করতে পারেন যে এখানে কিন্তু আবার আপসেলের একটা ব্যাপার আছে, আপসেল আবার হচ্ছে আমাদের লো সেল। মানে এই ফানেল বুঝাইতে গেলে আসলে মানে একটা ক্লাসে হয় না আমাদের, তো জাস্ট মনে রাখেন যে এখান থেকে আবার আপসেলও করা যায়। যেমন হচ্ছে মনে করেন এই যে 100 জন কিনছে, এরা কিন্তু আপনার পার্মানেন্ট কাস্টমার, এগুলো কিন্তু হট ট্রাফিক, আপনার হট কাস্টমার। এগুলো আপনারা যদি পরবর্তীতে কোনো অ্যাড রান করেন, এদেরকে টার্গেট করে আপনার এখান থেকে কেনার সিওরিটি থাকে হচ্ছে 99% সিওরিটি থাকে, যে এরা যদি আমি তাদেরকে অফার একটা দিতে পারি, ভালো একটা অফার দিতে পারি, বা ভালো একটা মানে অফার দিতে পারি, তাহলে কিন্তু তারা এখান থেকে কেনার পসিবিলিটি থাকে, 99% কেনার পসিবিলিটি থাকে। তো এই 100 জনকে আপনি যখন টার্গেট করে এই জিনিসটা দিবেন, তখন কিন্তু আপনার এখান থেকে কিন্তু 50টা বা 40টা সেল আসার সম্ভাবনা থাকে অনেক বেশি। আর তখন আপনি ক্যাম্পেইনগুলো কীভাবে রান করবেন, যে বললাম যে আপনি অ্যাড ক্যাম্পেইন যাকেই দেখান না কেন, আপনার প্রোডাক্ট সার্ভিস যেখানেই দেন না কেন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, লোভ আর ভয় দেখাবেন কাস্টমারদের। আপনার কাজ, মার্কেটারের কাজ কি, লোভ আর ভয় দেখাবেন। এই যে আমার প্রোডাক্ট আজকের মধ্যে শেষ হয়ে যাবে, বা আপনি মনে করেন যে আজকে না কিনলে আপনি কিন্তু আর পাবেন না, এরকম মানে কিছু ইমোশনাল বা হচ্ছে আপনার কিছু ভয় বা লোভ দেখাইতে হবে কাস্টমারদেরকে, মার্কেটারদের, তাহলেই কিন্তু আপনি প্রোডাক্টটা সেল দিতে পারবেন। তাছাড়া কিন্তু কখনোই সম্ভব না। এইভাবে আপনি লোভনীয় কিছু অফার দিবেন বা কিছু আপনি হচ্ছে কি ভয় দেখানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ইন্টারেস্ট তাদের মানে শেষ হয়ে যাবে আজকের মধ্যে, কালকেই কিনতে হবে। এই যেমন মানে ইভেন্টই যে মানে আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট করে কি করে তারা কিন্তু মানে আমাদের মানে আজকে 12টার সময় একটা দিয়ে দিচ্ছে, তো আমরা আজকে যদি অর্ডার না করি তাহলে কিন্তু আমরা অর্ডার করার সুযোগ পাবো না। তো এই যে একটা দিল, আমাদের ইন্টারেস্টেড থাকলো, তো সে মানে এই যে আমাদের লোভ দেখাইছে বা ভয় দেখাইছে, আজকে না কিনলে আমরা পাবো না, তো আমরা কী করি, তো অ্যাড টু কার্ট পর্যন্ত যাই, মানে 10টা বা 20টা অ্যাড টু কার্ট করে রাখি, তারপরে কিন্তু কিনি না, এরকম কিন্তু হয়। এই যে আমরা এটা করি, এটা হচ্ছে আমাদের পার্সেসের মধ্যে পড়ে। যখন আপনি পার্সেস করে রাখবেন, এই পার্সেসকে টার্গেট করে মানে 100 জন টার্গেট করে আপনি যখন অ্যাডসটা ক্যাম্পেইন করবেন, তখন যদি আপনি এই 40টা এখান থেকে সেল আনতে পারবেন, আপনি যে কোনো প্রোডাক্ট, আপনি টি শার্ট বলেন বা টি শার্ট সম্পর্কে তো তারা মানে আরও একটা ভালো টি শার্ট বা আরও একটা ফ্যাশনেবল বা স্মার্ট টি শার্ট আপনি সেল তাদেরকে দিতে পারবেন। সেটা যদি একটু দাম বেশিও হয়, তবুও তারা কিন্তু আপনার নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তাদেরকে আপনি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি আপসেল কীভাবে করবেন, মনে করেন গত প্রোডাক্টটা আপনার কী ছিল, 50 টাকা ছিল, এদের কাছে আপনার 60 টাকা সেলেও বিক্রি করা সম্ভব। কেন সম্ভব, কারণ এরা হচ্ছে আপনার হট ট্রাফিক, এরা কিন্তু পারচেস করছে আপনার মানে আপনার ওয়েবসাইটের সাথে, তারা কিন্তু ফুললি এনগেজ। আপনি যে কোনো প্রোডাক্ট ছাড়েন না কেন, তারা হচ্ছে কেনার সম্ভাবনা থাকবে 99%, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এইভাবে আপনি একটা প্রোডাক্ট পরবর্তীতে যদি আপনি 50 টাকার প্রোডাক্টটা যদি আপনি 60 টাকাও তাদেরকে দেখান, 60 টাকার অ্যাডের মাধ্যমে তাদেরকে দিয়ে দেন, তারা কিন্তু সেখান থেকেও 20টা বা 30টা প্রোডাক্ট কেনার সম্ভাবনা থাকে।
তো এইভাবে হচ্ছে আমাদের সেলস ফানেলটা কাজ করে। এইভাবে আমরা হচ্ছে ডাটাগুলোকে নিয়ে কাজ করতে পারি, আমরা পরবর্তী রিমার্কেটিং করতে পারি। এইভাবে আমাদের প্রত্যেকটা কোল্ড ট্রাফিক, অন ট্রাফিক আর হট ট্রাফিককে টার্গেট করে রিমার্কেটিং করে আমরা কি করতে পারি, খুব ভালো একটা সেল জেনারেট নিয়ে আসতে পারি। আর অডিয়েন্স টার্গেট যেটা আমরা খুব ভালোভাবে করতে পারবো, সেটা আমরা বলছি যে যখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যাব, তখন আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বোঝাই দেবো আসলে ফেসবুক অডিয়েন্সটা কীভাবে কাজ করে, আর কত মানে নিখুঁতভাবে কত মানুষকে কীভাবে টার্গেট করা যায়, আসলে কতটা নিখুঁত সূক্ষ্মভাবে টার্গেট করা যায়, সেই জিনিসগুলো আমি দেখায় দেবো। আর টার্গেট অডিয়েন্সটা আসলে কতটা ডিপ, সেটা আপনাদেরকে আমি যখন মানে আমরা ওই টপিকে যাব, তখন আপনাদেরকে আমি একটা ডাটাবেস দিয়ে দেবো, তো তখন আপনারা দেখতে পারবেন যে আসলে কাকে কাকে টার্গেট করা যায়, আসলে কিভাবে টার্গেট করা সম্ভব, আসলেই সম্ভব। কারণ ফেসবুকের কাছে হিউজ পরিমাণ প্রত্যেকটা ডাটা তাদের কাছে রেডি, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে নাই। যেমন টুইটার বলেন বা লিঙ্কড বলেন বা ইনস্টাগ্রাম, মানে হচ্ছে আপনার অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বলেন, তাদের কিন্তু এত ডাটা নাই ফেসবুকের কাছে যত ডাটা আছে। তো এই জন্য ফেসবুক মার্কেটিংটা হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে হচ্ছে জনপ্রিয় একটা মানে বিজনেস সাইট হয়ে গেছে। আপনার ফেসবুকের মধ্যে এমন কিছু নাই যেটা হচ্ছে আপনার পুরো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলছে ফেসবুক এখন। মূলত একটা ওয়েবসাইটে যারা থাকে ফেসবুকের মধ্যে তারা এরকম একটা জিনিস তৈরি করে ফেলছে তারা। তো আমরা সেই জিনিসগুলো দেখবো আসলে কিভাবে কাজ করে। আর আজকে আমরা যে কয়েকটা টপিক আলোচনা করলাম, আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন সেটা জানি না, আর কতটুকু মানে ঢোকায় রাখতে পারছেন, লোড হয়ে গেল বেশি কিনা সেটা আপনারা জানাবেন। তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, যেটা যে কোল্ড ট্রাফিক, অন ট্রাফিক আর হট ট্রাফিক এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনারা একটা কন্টেন্ট লিখে সেটা হচ্ছে কি করবেন, গ্রুপে পোস্ট করে দিবেন। আর হচ্ছে আমি 4 পিস অফ মার্কেটিং দুইটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি, সে 4 পিস অফ মার্কেটিংয়ে 4টা পি সম্পর্কে আপনার যেটুকু বুঝতে পারছেন, যতটুকু আরও সুন্দরভাবে বুঝতে পারেন বা আপনি আরও নলেজ নেওয়ার চেষ্টা করবেন, আপনি ইউটিউব থেকে বা হচ্ছে আপনার গুগলে সার্চ করে এগুলো মানে সার্চ দিয়ে আপনি দেখবেন যে কোন কন্টেন্ট পড়বেন, এগুলা যে হট ট্রাফিক বা হচ্ছে কোল্ড ট্রাফিক বা অন ট্রাফিক এগুলো কী কাজ করে, এগুলো গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ করে ওখানে কন্টেন্টগুলো পড়বেন, পড়ে বা হচ্ছে আপনার এই যে 4 পিস অফ মার্কেটিং এগুলো সার্চ করে আপনি দেখবেন যে আসলে কন্টেন্টগুলো পড়বেন। পড়ার পরে আপনি একটা বেসিক যখন ধারণা হয়ে যাবে, আমি যেটুকু বলছি তার থেকে আরও তারা সুন্দরভাবে লিখছে সেখানে, সেইটাকেও দেখবেন। সব একটা কম্বিনেশন করে আপনি কি করবেন, সুন্দর করে আপনার মতো নিজের মতো করে 5 লাইন বা 10 লাইন বা আপনি 2 সেন্টেন্স 3 সেন্টেন্স করে এক একটা টপিকের উপর লিখে ফেলবেন। লিখে আপনারা কী করবেন, কালকে যেহেতু আমাদের নেক্সট ক্লাস আবার হচ্ছে কবে, বৃহস্পতিবার মঙ্গলবারে, তাই তো? তো কালকের মধ্যে আপনারা হচ্ছে এই হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন, পোস্ট করে দিবেন, এই স্ট্র্যাটেজি সম্পর্কে লিখে আর হচ্ছে কোল্ড আর হট ট্রাফিক সম্পর্কে লিখে কীভাবে কাজ করে, কীভাবে আমরা টার্গেট করতে পারি। তো আজ পর্যন্ত ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আর হচ্ছে এই বিষয়ে এখন আপনাদের এই জার্নিটা নিয়ে, আপনাদের ফানেলটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, এখন আপনারা ফ্রিলি কোশ্চেন করতে পারেন। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। জি জি বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে আমরা কোল্ড ট্রাফিক বা ওয়ান ট্রাফিকে যে লোকগুলোকে টার্গেট করব, আমরা যখন বিজ্ঞাপনটা শো করব, তখন কি শুধুমাত্র এই 500 জনই দেখতে পাবে নাকি অন্য আদার্স আরো কেউ দেখতে পাবে? হ্যাঁ, গুড কোশ্চেন। আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে আমরা যখন স্মার্ট মার্কেটার হিসেবে কাজ করব, তখন কিন্তু আমাদের যে ট্র্যাকিংয়ের বিষয়, ডাটা ড্রাইভেন মার্কেটিং, আমি বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং মূলত ডাটা ড্রাইভেন মার্কেটিং, আপনার ডাটা নিয়ে খেলতে হবে এখানে, ঠিক আছে? তো ডাটা নিয়ে খেলার জন্য আপনাকে জাস্ট আপনার কাজ হচ্ছে শুধু ট্র্যাকিং করা। তো আপনি যখন ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করে দিবেন, মানে সেট আপ করে দিবেন আপনার ওয়েবসাইটের সাথে, তখন কিন্তু আপনার মানে পেজে ওয়েবসাইটে কে কে ঢুকতেছে, কয়জন ঢুকতেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন, কয়শোজন ঢুকলো। তো এটা আপনি ট্র্যাকিং করে রাখতেছেন। সো আপনি এখান থেকে যে ট্র্যাকিং করে রাখলেন, তো আপনি অবশ্যই এই যে 1000 জন আমাদের কি করছে, পেজ ভিউ করছে, এটা আমরা ওখানে দেখতে পারবো। কিসের মাধ্যমে দেখতে পারবো? এই যে আপনাকে বলছিলাম যে আমাদের ওয়েব অ্যানালাইটিক্স, যেটা কি দর্পণ হিসেবে আয়নার মতো কাজ করে। তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে ঢুকছে কারা, মানে শুধু পেজ ভিউ করছে কারা, 1000 জন। আপনার হচ্ছে কি করছে, মানে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে কয়জন, ধরেন 500 জন, সেখানে কিন্তু অ্যাড টু কার্টে গেছে, সেটা কিন্তু এই ওয়েব অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা দেখতে পারবো। তো এইভাবে হচ্ছে আপনার কি পারচেস করছে, মানে কিনছে কয়জন, মনে করেন 100 জন, সেটা কিন্তু আমরা কিসের মাধ্যমে দেখতে পারবো, এই ওয়েব অ্যানালিটিক্সটা যখন আমরা হচ্ছে ওয়েবসাইট ফেসবুকের সাথে 3টার সাথে। আচ্ছা ভাইয়া, এখানে যে 1000 জন দেখছে বা গেছে, সো এটা কি শুধু সংখ্যা আকারে দেখাবে নাকি মানে পার পারসন আমরা দেখতে পারবো, তাদের ডিটেইলস পাবো?
ডাটা পাবো আর কি। আপনি এটা ডাটা ফুললি দেখতে পাবেন না, আপনি শুধু এটুকুই দেখতে পাবেন যে আপনার এই মানুষগুলো আপনার হচ্ছে 1000 জন আসছে, ঠিক আছে। তো আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে কি যেটা বললাম যে ওই যে আমরা যেটা বললাম এই যে এখানে আমরা কে কোনটায় ক্লিক করলো, মনে করেন অল শপে ক্লিক করছে কয়জন, আমি ক্লিক করছি 100 জন মনে করেন অল শপে ক্লিক করছে, এইটা দেখাবে যে আপনি পেজ ভিউ মাধ্যমে আপনি কী করছেন, অল শপে কয়জন ক্লিক করছে। তো অল শপে ক্লিক করছে মনে করেন 300 জন, সেই 300 জনের ডাটা দেখাবে যে অল শপে ক্লিক করছিল কয়জন, 300 জন। তো গিফট কার্ডে ক্লিক করছে কয়জন, 50 জন। ক্যাম্পেইনে ক্লিক করছে কয়জন, মনে করেন 50 জন বা 100 জন। টপ আপে ক্লিক করছে কয়জন, 500 জন। এরকমভাবে এই যে আমাদের এই যে বলছিলাম কিন্তু ইভেন্ট, এগুলো এক একটা কিন্তু কি ইভেন্ট সেট আপ করে দিতে হয় আমাদের। আমরা যখন গুগল অ্যানালাইটিক্স বা হচ্ছে ট্যাগ ম্যানেজার নিয়ে যদি কখনো আপনারা করানো হয় বা জানেন, তখন হচ্ছে এটা বুঝতে পারবেন। আর সেটা আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো। জাস্ট মনে রাখেন যে এগুলো প্রত্যেকটা এক একটা ইভেন্ট হিসেবে কাজ করে, এই ইভেন্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে এগুলো আমি যেটা বললাম যে তাহলে আমাদের এই যে যেটা বলতেছিলাম এটাই যে হ্যাঁ, আমাদের হচ্ছে প্রত্যেকটা আপনার ওয়েবসাইটে কে কি করতেছে, কে কোন পেজে ঢুকছে, আপনার কতক্ষণ থাকছে, বা কোন অ্যাড টু কার্টে গেছে কয়জন, আপনার প্রোডাক্ট মানে পারচেস করছে কয়জন, এইগুলো প্রত্যেকটা ইভেন্ট সেট আপ করা থাকে। তো আপনি এখান থেকে এই ডাটাগুলো যদি কালেক্ট রাখতে পারেন, আপনার কি আর কিছু লাগে? আপনি মনে করেন পারচেস করছে 100 জন, আপনি যদি এই পারচেস করছে এই 100 জনকে যদি আপনি টার্গেট করে আবার পরবর্তীতে আপনি ক্যাম্পেইন রান করেন, সেখান থেকে তো আপনি সেল হবে বললামই। তো এইটা আপনার ডাটাগুলো থেকে যায়। তো আপনি এইভাবে হচ্ছে ট্র্যাকিং করতে পারেন। আর বেস্ট ওয়ে আপনার হচ্ছে ফেসবুকের, এটাই হচ্ছে বেস্ট ওয়ে, ফানেলটা এইভাবেই কাজ করে। এই জন্যই হচ্ছে ফেসবুক মার্কেটিংটা এতটা শক্তিশালী। তারপরে আপনি আরেকটা কথা, হ্যাঁ শোনেন, আপনার আমি বলি একটু, ROS বিডিং আছে আমাদের, যেটা আরও ডিপলি, সেটা সম্পর্কে আসলে 2-1 ঘন্টায় ক্লাসে হয় না। ROS বিডিং নিয়ে যদি ক্লাস নেই, আমার হচ্ছে আরও কমপক্ষে 8টা ক্লাস নিতে হবে ROS বিডিংয়ের উপরে। ওইটা আরও কতটা পাওয়ারফুল সেটা সম্পর্কে আমরা যদি ধারণা দেওয়া হচ্ছে সুযোগ হয় আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। যেহেতু আমাদের 10টা ক্লাস আছে, আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো ROS বিডিংটা আরও হাই। আপনি যদি 500 টাকা এখানে ইনভেস্ট করেন, আপনার হচ্ছে কি ফেসবুক আপনাকে 1000 টাকা আপনাকে মানে আপনাকে ইনভেস্টের লাভ দিয়ে দেবে। এটা ফেসবুক এনে দেবে, যেভাবে হোক এনে দেবে, সম্ভব এটা ROS বিডিংয়ের মাধ্যমে। তো আপনাদেরকে এটা নিয়েও ধারণা দিব, আল্লাহ যদি ধারণা দেওয়ার সুযোগ দেয় আল্লাহ তাআলা। তো আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভাই। আর আপনারা এতটুকুই এটা সম্পর্কে জেনে রাখেন। আসলে বেশি লোড নিলে পরে কিন্তু আবার বেশি চাপ পড়ে যাবে, ঠিক আছে। তো আজকে যে 2টা টপিক আলোচনা করলাম, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, একদম মানে ফেসবুক মার্কেটিংয়ের খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো নিয়ে আসলে সচরাচর কোর্সগুলোতে এগুলো নিয়ে আসলে আলোচনা করে না। আমি আপনাদেরকে খুব ফ্রিলি আলোচনা করতেছি। আসলে এগুলো নিয়ে এই ফানেলগুলো আসলে দেখায় না, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই ডিপ নলেজ, আর এই জিনিসগুলো একজন মার্কেটার হিসেবে আপনার জানা দরকার। আর এটা না জানলে আপনার হচ্ছে থিওরি, এই জিনিসগুলো না জানলে আপনি আসলে মার্কেট প্লেসে টিকে থাকা সম্ভব না। এই জন্য আমাদের থিওরিক্যাল ক্লাস হচ্ছে প্রায় 2টা হয়ে গেছে। আর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আরও অনেকগুলো স্টাডিজ আছে যেগুলো নিয়ে আসলে আমাদের এতটা এখানে জানা যত বললাম যে আরও কয়েকটা ফান্ড আছে যেগুলো দেখানো এখন সম্ভব না, অনেক ক্লাসের দরকার হবে। তো এই যে 2টা জিনিস বললাম, এটা আপনারা এই 2টা জিনিস মনে রাখলে আপনারা অনেক কিছু করতে পারবেন, অনেক ভালো অ্যাড রান করতে পারবেন। তো এই 2টা আমরা পরবর্তীতে যে ক্লাসে চলে যাব, নেক্সট ক্লাসে আমাদের ফেসবুকে চলে যাব ডিরেক্টলি। ফেসবুকে যে আমাদের অ্যাড রানের বিষয়টা, সেটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। তো এখন আপনাদের আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, বলেন। আমাদের যে আজকে যে স্টাডিজটা দেখালেন, এটা মানে আর্টিকেলটা কি আমাদের নেক্সট ক্লাসে করানো হবে? এর জন্য কি আমাদের মানে আদার্স একটা আপডেট আইডি খুলে রাখার কিছু প্রয়োজন আছে নিজেদের, মানে তাদের একটা মাত্র অ্যাকাউন্ট? হ্যাঁ, আপনাদের বলেই তো রাখলাম যে একটা অ্যাকাউন্ট করে রাখেন। কারণ হচ্ছে আপনারা তো নতুন সবাই, তাই না? এখন আপনি যখন হচ্ছে আমি ওই যে অ্যাড রান করতে গিয়ে আপনি দেখা যায় যে রেস্ট্রিকশন হয়ে যায়, আপনি তো প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আপনি যখন মেইন আইডি থেকে আপনি একটা বিজনেস পেজ তৈরি করবেন, বিজনেস ম্যানেজার তৈরি করবেন, তখন হচ্ছে দেখা যাবে যে আপনি তো প্রথম বুঝবেন না, এটা হচ্ছে এই অপশন ছিল ওই অপশনে চলে যাবেন, এই অপশন ছিল ওই অপশনে চলে যাবেন। আপনার শর্ট একটা ভুলের জন্য আপনার কি আইডিটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। তো আমি চাই না যে আপনাদের মেইন আইডিটা এখনই রেস্ট্রিক্ট হোক, কারণ আপনারা একটা অপশনাল একটা আইডি রাখেন, বা তো যার নাই তা সে একটা তৈরি করে রাখেন, যে আইডিটার মাধ্যমে হচ্ছে আপনি কি কাজ করতে পারেন। আর আইডিতে অবশ্যই 2-3টা পোস্ট করে রাখবেন, যাতে হচ্ছে মানে ফেসবুক বুঝতে পারে যে এটা আপনার পার্সোনাল আইডি। তো ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। যখন আপনি মনে করেন যে হ্যাঁ আমি পারফেক্ট, আমার আর ভুল হবে না,
তখন আপনি মেইন আইডি থেকে কি করবেন, আপনার পেজগুলো তৈরি করে রাখবেন, আপনার প্রফেশনাল যে কাজগুলো সেগুলো আপনি ওই পেজ থেকে করবেন, মেইন আইডি থেকে করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এটা আপনাদের এই জন্য বললাম, আমি বলি আপনাদের এই জন্য বলে দিলাম, কারণ হচ্ছে এরকম প্রথম যারা জয়েন করে, যখন আমি ট্রেনিং শুরু করছিলাম নিজের জন্য, আমার এই ভুলগুলো হয়েছিল। আমার আইডি কিন্তু মেইন আইডিটা কিন্তু রেস্ট্রিকশনে রয়েছে, যেটা আমি প্রথম বুঝতাম না আসলে। 1.5 বছর আগে আমি এই জিনিসগুলো বুঝতাম না, যে কোনো আমার 2-3টা আইডি মেইন আইডিগুলো আমার কিন্তু রেস্ট্রিক্টেড। আমি কিন্তু প্রফেশনালি কাজ করি অন্য আইডি দিয়ে, আমার আরেকটা অন্য কোনো আইডি তৈরি করে। তো এই ভুলটা আপনাদের যাতে না হয়, তো আপনারা চাই আমাদের মেইন আইডিটা দিয়ে কাজ করেন, কারণ এটা ভেরিফাইড করে, আর যদি ভেরিফাইড করে রাখতে পারেন আরও ভালো। তো ভেরিফাইড করে রাখতে তো আরও ভালো, তো করে এটা করতে পারেন। তো আমি চাই আপনাদের এটা আমরা দেখা দেবো ফেসবুক। কতক্ষণ আছেন আজকে পর্যন্ত? এখন আমাদের মূল ক্লাস শেষ। এখন আপনার যদি আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আর কোশ্চেন না থাকলে আমি বিদায় নিব। ভাই আমার একটা আমার দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, একজন করে বলেন। ভাই প্রথমত প্রশ্ন, ভাই আমাকে মেসেঞ্জার, আমাকে একটা গ্রুপে অ্যাড করার কথা, কিন্তু আমি গ্রুপে অ্যাড হই নাই। আর কোথায় লিংক দেন ভাই, আমি লিংক খুঁজে পাই না ভাই। আমি যদি সারাদিন পরে লিংকে খুঁজে পাই তাহলে কেমন হয় ভাই? আপনি বাঁধন ভাইয়ের সাথে একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, বা আমাকে হচ্ছে, বা আমাদের গ্রুপের কারোর সাথে। আপনি আজকে ঢুকছেন কিভাবে? ভাই আজকে ঢুকছে, আমি নাম্বারে ফোন দিছিলাম, কি ফোন দেওয়ার পরে তারপরে লিংক পাঠাইছে কি। আর আপনি যাকে ফোন দিছিলেন তাকে বলবেন যে আমাকে ফেসবুক মেসেঞ্জারে অ্যাড করে দেন, ঠিক আছে? আর না হলে আপনি আমার প্রোফাইলটা আপনি দেখেন, আমি এখানে ওই গত ক্লাসে পোস্ট করে রাখছিলাম শামীম হোসেন নামে, ওই গ্রুপ থেকে ওই পোস্টটা দেখে নিন, আমাকে একটা পাঠিয়ে দেন, আমি অ্যাড করে দেবো। আর ভাই যে মানে গত ক্লাসের যে ভিডিওটা, ওটা তো পাওয়া যায়? হ্যাঁ, আমি ভিডিওটা আমি একটু পরে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। ও ভাই, কতদিন পরে মানে এই আজকে যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসটার ভিডিও কয়দিন পরে পাবো? আপনি আজকের ভিডিওটা কালকের মধ্যেই পেয়ে যাবেন, কারণ এটা একটু রেডি করতে হয় তো, এমবি মানে এগুলো একটু মানে করতে হয় তো, এই জন্য আপনার একটু মানে সময় লাগে। ঠিক আছে, তো কালকের মধ্যে পেয়ে যাবেন। একটা ভাই একটা কথা ছিল, আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? জি বলছি, আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? না, আমার কোনো ইউটিউব চ্যানেল আছে, আমি ওইটা নিয়ে কাজ করি না আসলে। ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার আসলে ওইভাবে সুযোগ হয় না, বুঝছেন? জি, আর কোনো কোশ্চেন? পরবর্তী কবে আসবেন আবার? আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবারে। তো আপনারা হচ্ছে সে পর্যন্ত অপেক্ষা করেন, আর ক্লাস ভিডিওগুলো আমি দিয়ে দিব। আর আপনারা কি ক্লাস বুঝতে পারতেছেন, বা আপনাদের কি বুঝতে প্রবলেম হচ্ছে, বা ক্লাস ভালো লাগতেছে? আমাকে বলবেন, ফ্রিলি বলবেন। ভাইয়া বুঝতে তো প্রবলেম একটু হচ্ছে, প্রথম দেখতেছি তো। আপনারা হচ্ছে ভাই সত্যি কথা বলতে কি ভাই, প্রথম ভালোই লাগে ভাই, যখন তো ভাই কাজ না শিখবো ভাই, সে পর্যন্ত আর ভালো লাগবে না। হ্যাঁ ভাই, আপনাদেরকে আরেকটা যখন আর্ন করব তখনই তো ভালো লাগবে। প্র্যাকটিক্যালি গেলে ভালো লাগবে, এখন থিওরি চলতেছে, প্র্যাকটিক্যালি দেখে সবাই ইন্টারেস্ট সহ